হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। চলুন আমরা একটু দেখি। স্ক্রিন দেখা যাচ্ছে? আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার। দেখা যাচ্ছে? কি লেখা আছে? রাইটিং ব্র্যান্ড ডিসক্রিপশন, তাই না? তাহলে একটু দেই, সাইমন স্যার জয়েন করবেন এখনই, হয়তো 5 মিনিট বের হতে পারে, সর্বোচ্চ মধ্যেই চলে আসবে। এর মধ্যে আপনাদেরকে একটু দুইটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখবো। হ্যাঁ স্যার, এর ভিতরে কি আমি একটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, স্যার, আমাদের যেগুলো ভোকাবুলারি দিচ্ছেন, এগুলো ভোকাবুলারি যে সাথে সিনোনিম, অ্যান্টোনিম এগুলো শিখতে হবে 50টা প্রতিদিন। হ্যাঁ, আপনারা আগে প্রথম 1 থেকে 2 ঘন্টা কন্টিনিউ শুধু দেখবেন যে কোনটা পারেন আর কোনটা পারেন না। হ্যাঁ, মুখস্থ করার দরকার নাই, আগে চেক করে নেবেন। 1100 মতো ধরনের ভোকাবুলারি আছে পিডিএফ গুলোতে, তাই না? তো 1100 ভোকাবুলারি থেকে আপনারা ফার্স্ট কাজ হচ্ছে 2 ঘন্টার মধ্যে চেক করে দেখা যে কোনগুলো আপনার কাছে আননোন ওয়ার্ড, সেগুলোকে মার্কিং করবেন, দাগ দিয়ে রাখবেন। তারপরে শুরু করবেন হচ্ছে 50টা করে পড়া। যেগুলো আপনি আননোন ওয়ার্ড সেগুলো আপনি পড়বেন, মুখস্থ করবেন, ঠিক আছে? কারণ এইখানে নোন আননোন সব ধরনের ওয়ার্ড দেওয়া আছে। মানে এগুলো তো ভেরি কমন কিছু ওয়ার্ড দেওয়া আছে। কারো কাছে হয়তো কমন, কারো কাছে হয়তো আনকমন, মানে এটা হয়তো কখনো পড়েননি, এরকম হতে পারে, আননোন হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার, মানে আমরা জিজ্ঞেস করতেছিলাম যে আমরা কি শুধু শব্দের অর্থটুকু পড়বো নাকি সিনোনিম অ্যান্টোনিম এগুলো সব মুখস্থ করতে হবে? না, সিনোনিমস অ্যান্টোনিমস এখন পড়ার দরকার নাই, শুধু পড়বেন হচ্ছে ভোকাবুলারি ওয়ার্ডটা পড়বেন, বাংলা মিনিং ভালো করে পড়বেন, আর একটা পড়বেন হচ্ছে পার্টস যেটা দেওয়া আছে সেটা পড়বেন। ওকে, হ্যাঁ স্যার, আসছেন? হ্যাঁ, আমি ইন দ্য মিটিং। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? তাহলে কি আমাদের যে পুরো কোর্স জুড়ে 1100 কি বা মানে 11,000 ভোকাবুলারি থাকবে? কতগুলো ভোকাবুলারি থাকবে? আপনাকে যে শিটগুলো দেওয়া থাকবে এইখান থেকে আপনাকে আগে বেছে নিতে হবে। বেছে নিতে হবে বলতে আপনার হচ্ছে আননোন ওয়ার্ডগুলো বের করে নিয়ে এইখান থেকে আননোন ওয়ার্ড আপনাদের ক্যামব্রিজ বই থেকে 1500 ভোকাবুলারি পড়বেন, 1500 থেকে 2000 এরকম পড়বেন। হ্যাঁ, আর যে শীট দিয়েছি এই শীটের ভিতরে নোন এবং আননোন ওয়ার্ড মানে ভেরি কমন ABCDও লেখা আছে, অফ দি এটাও দেওয়া আছে, এন্ড বাট এগুলো দেওয়া আছে। এগুলো তো আর আপনার ভেরি কমন ওয়ার্ড, তাই না? তো এগুলো তো আপনার পড়ার নাই, কিন্তু আপনাকে তারপর দেওয়া আছে যেহেতু আমাদের একটা শীটে আর একটা শীটের সাথে মিল হয় না, এই জন্য ফার্স্টটাতে দেওয়া আছে। তো আপনাদের কাজ হচ্ছে এইখান থেকে আগে বের করে ফেলবেন যে কোনটা আপনার অপরিচিত ওয়ার্ড, সেটা আগে লিস্ট করবেন, মানে মার্ক করে লিস্ট করবেন, তারপরে আপনি পড়া শুরু করবেন 50টা করে এভরিডে। আচ্ছা, এই বিষয়ে যদি ক্লিয়ার না হয় সমস্যা নাই, আগামীকালকে ক্লাসে আপনাদের প্র্যাকটিক্যালি দেখে দিব যে কিভাবে করতে হয়। ঠিক আছে, এখন আপনাদের ক্লাস শুরু হচ্ছে রাইটিং ক্লাস। রাইটিং ক্লাস আজকে আমাদের সাথে আছেন হলো সাইমন অফি স্যার। সো আপনারা ক্লাসটা যেটা করবেন, আমি যেমন সবাইকে একসঙ্গে মিউট করে দিতে পারি, সাইমন স্যার ওইখান থেকে আপনাদেরকে সবাইকে একসাথে মিউট করে দিতে পারবেন না। হ্যাঁ, তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে একদম মিউট থাকা। যখন কোশ্চেন থাকবে, কোশ্চেনের সময় আপনাদেরকে আনমিউট করে কথা বলবেন, তারপর সঙ্গে সঙ্গে মিউট করে দেবেন, আর যেন ডিস্টার্ব ফিল না করেন, এটা ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনি তাহলে একটু শুরু করে দিতে পারেন, আমি এখন কোনো কিছু বলি নাই, আপনি বলতে পারেন। Thank you very much, Rafiq sir. Now to begin. All right. আমরা রাইটিং দিয়ে শুরু করব। হ্যাঁ, আইএলটিএস রাইটিং এ আপনারা ইন্ট্রোডাকশন সম্পর্কে সবাই কম বেশি জানেন না?
এখানে কে কে এর আগে আমার সাথে ওরিয়েন্টেশন জয়েন করেছেন একটু হ্যান্ড রেজ করেন তো। ওরিয়েন্টেশন ক্লাস আমার সাথে কে কে জয়েন করেছেন একটু হ্যান্ড রেজ করেন খুব দ্রুত। 7 মাত্র 9। অনেকেই ওরিয়েন্টেশনে আমার সাথে পরিচিত হয়েছেন, সবাই হয়তো হ্যান্ড রেজ করতে পারছেন না। হ্যাঁ, আচ্ছা মাত্র 11 জন হাত তুলছে। ওরিয়েন্টেশনে সাধারণত আমিই থাকি, আপনাদের বেশিরভাগই হয়তো আমার সাথে দেখা হয়েছে এর আগে। এনিওয়েজ, তো ওরিয়েন্টেশন ক্লাসগুলোতেই আমরা সাধারণত আইএলটিএস এর মডিউল, কোন মডিউলে কি কি আছে এগুলো ডিসকাস করি, আপনারা অলরেডি জানেন। তো রাইটিং থেকে শুরু করব, শুধু রাইটিং নিয়ে কথা বলবো আজকে। রাইটিং এ আইএলটিএস রাইটিং এর টোটাল 2টা টাস্ক বা 2টা পার্ট আছে। টাস্ক 1 যেটা, এটা হচ্ছে গ্রাফ রাইটিং, জেনারেল ট্রেনিং দের জন্য হচ্ছে লেটার রাইটিং। আর এসে রাইটিং মানে টাস্ক 2 যেটা, ওটা এসে রাইটিং সবার জন্য সেম, মানে একাডেমিক জেনারেল সবার জন্য সেম। সো আমরা এই কমন জায়গাটা দিয়ে আজকে শুরু করব যে এসে রাইটিংটা আইএলটিএস কেমন, এটা কিভাবে লিখতে হবে, কি কি আসবে কোশ্চেন ইত্যাদি ইত্যাদি ডিটেইলসে এই মডিউলের ক্লাস আমাদের চলবে। ফার্স্ট থিং, আইএলটিএস রাইটিং এ এসে রাইটিংটা হচ্ছে টোটাল রাইটিং এর 66% বা 67% মার্ক ক্যারি করে। আপনি যে স্কোরটা পেতে যাচ্ছেন রাইটিং এ, সেই রাইটিং এর 100% এর মধ্যে 67%ই হচ্ছে, অলমোস্ট 70% বলতে পারেন হচ্ছে রাইটিং টাস্ক 2 বা এসে রাইটিং, আর বাকি 30 বা 33% হচ্ছে টাস্ক 1, মানে ওটার গুরুত্ব হচ্ছে হাফ। টাস্ক 2টা ক্রিয়েটিভ একটা রাইটিং, যেখানে আপনাকে সম্পূর্ণ নিজের চিন্তা, আইডিয়া, থট, এক্সাম্পল সব নিজে থেকে দিতে হবে। এই জায়গাটাতে আমাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আমরা কি লিখবো, 250 ওয়ার্ডের মধ্যে আমার লেখায় কি কি আসবে, এই জিনিসগুলো নিয়ে অনেকেই আইডিয়া হয়তো জেনারেট করতে পারবো না, কারণ এরকম এসে রাইটিং। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়েছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে যাচ্ছে, আমি টপিক শুরু করার আগে কথা বলে যাচ্ছি। ও আচ্ছা, দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার দিয়ে পড়াবো, স্ক্রিন দিইনি এখন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের একাডেমিক রাইটিং এ সাধারণত, একাডেমিক বলতে এসএসসি এইচএসসি পর্যন্ত আমাদের যে ইংলিশটা ছিল, সেখানে আমরা এসে কম্পোজিশন লিখেছি, সেখানে মুখস্থ করে লিখেছি বেশি। সাধারণত আমাদের স্কুলে যেটা থাকে, আমরা গাইড থেকে এসে মুখস্থ করি, সেই এসে গুলোর থেকে যে কোনো একটা এক্সামে আসতাম, আমরা মুখস্থই লিখতাম, মুখস্থ না থাকলে লিখতে পারতাম না। এই কনসেপ্টই আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করে। তো আইএলটিএস এ যে জিনিসটা ঘটবে, আপনাকে কোনো স্যাম্পল মুখস্থ করার কোনো সুযোগ দেওয়া হবে না, যেটা আপনার এক্সামে কমন পড়বে, আপনি এই 20টা মুখস্থ করেন, এটা থাকবে না। কি থাকবে তাহলে? আপনাকে নিজে থেকে লেখার মেকানিজম শেখানো হবে, আপনি নিজের রাইটার হবেন। আপনি একটা বিষয় সম্পর্কে যেমনটা আপনি চিন্তা করতে পারবেন, ওই আপনার চিন্তাগুলোকেই আপনি ইংলিশে লিখে প্রকাশ করতে পারবেন, এটাই হচ্ছে আইএলটিএস রাইটিং। যেমন আমি যদি বলি যে অনলাইন শপিং এর পজিটিভ সাইডস এবং নেগেটিভ সাইডস গুলো কি কি, আপনি কম বেশি এই জিনিসগুলো নিজে থেকেই বলতে পারবেন। অনলাইন শপিং এর ভালো দিক কি, খারাপ দিক কি আপনি জানেন, কেউ একটু বেশি জানে, কেউ একটু কম জানে, কিন্তু সবাই আমরা কম বেশি জানি। এখন সেই জানাটাই আমরা ইংলিশে প্রকাশ করতে পারি কিনা এটা দেখার বিষয়। ঠিক আছে, তো এই হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2। এখন টাস্ক 2 এর কোশ্চেন কেমন হয় আমরা একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখবো, তারপরে কিভাবে এসে লিখবো, কি কি শিখতে হবে ইত্যাদি ডিটেইলস আলোচনা থাকবে ইনশাআল্লাহ। স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। As writing task 2, suggested time 40 minutes, minimum 250 words. সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে টোটাল রাইটিংটা হচ্ছে 1 ঘন্টার একটা টেস্ট। রাইটিংটা হলো আপনার সব টেস্টের লাস্টে ফাইনাল মডিউল। আপনার এক্সামটা শুরু হবে লিসনিং দিয়ে,
লিসনিং চলবে মোটামুটি 45 মিনিট। তারপরে সাথে সাথে রিডিং শুরু হবে, রিডিং এর সাথে সাথে রিডিং চলবে 1 ঘন্টা, রিডিং শেষ হওয়ার সাথে সাথে আবার 1 ঘন্টা রাইটিং। তো 1 ঘন্টার রাইটিং এর মধ্যে টাস্ক 2 যেটা, এটাতে 40 মিনিট টাইম দেওয়া হবে, আপনাকে লিখতে হবে কমপক্ষে 250 ওয়ার্ডস। এই 250 ওয়ার্ডস এর এসের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, এখানে 8টা টাইপ দেওয়া আছে, এক্সামে যে কোনো একটা আসবে। যেমন 1 নাম্বার, প্রত্যেকটা টাইপের ডিটেলসটা বুঝতে হবে আপনার রেসপন্স ঠিক রাখার জন্য, খুব মনোযোগ দিব এখন থেকে আমরা। হ্যাঁ, নাম্বার 1, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? একটা স্টেটমেন্ট দেওয়া হবে আপনাকে, একটা আইডিয়া, যেমন হতে পারে যে রিক্সা শুড বি ব্যান্ড, রিক্সা ব্যান্ড করে দেওয়া উচিত। ডু ইউ এগ্রি? এবার 1 নাম্বারটা দেখেন, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এই যে আমি বললাম রিক্সা শুড বি ব্যান্ড, রিক্সা ব্যান্ড করে দেওয়া উচিত, এই কথার সাথে তুমি এগ্রি নাকি ডিসএগ্রি? এখন আমি চিন্তা করব যে রিক্সা আসলে ব্যান্ড করা উচিত কিনা। যদি বলে উচিত, তাহলে কেন? কি অপরাধ রিক্সার? রিক্সা কি ক্রিমিনাল? আর যদি মনে করি যে না, রিক্সার কোনো দোষ নাই, সে নিষ্পাপ, তাহলে কি বলবো? আমি এগ্রি করি না, রিক্সা ব্যান করা উচিত না। তাহলে হয়তো আমি এগ্রি করব, না হলে ডিসএগ্রি করব এই কথার সাথে। কোশ্চেন ডিটেল মানে ফুল কোশ্চেনটা দেখাচ্ছি না এখনো, কোশ্চেনের যে ইনস্ট্রাকশন পার্টটা থাকবে নিচে, ওই অংশটা নিয়ে কথা বলতেছি। কোশ্চেনটা যে এরকম হবে, রিক্সা শুড বি ব্যান্ড, এটা একটা কোশ্চেন। এখন এই কথার সাথে আপনি একমত নাকি দ্বিমত? সবাই নিজে নিজে মনে মনে একটা আমরা মতামত দিয়ে ফেলতে পারি, তাই না? যে হ্যাঁ, আমি এই কথার সাথে একমত। অনেকেই হয়তো ভাবতে পারতেছেন না যে রিক্সার কি দোষ, কেন এটাকে ব্যান করা উচিত, তাই না? তাহলে আপনি ডিসএগ্রি করেন, না ব্যান করা উচিত না, কারণ রিক্সার অনেক উপকারিতা আছে, তাই না? রিক্সা প্রতিদিন অনেক মানুষ রিক্সা চলাফেরা করে, এটা কাছাকাছি ডিস্টেন্সে যাওয়ার জন্য খুব ইজি একটা যানবাহন। এটা যদি ব্যাটারি চালিত না হয়, তাহলে এটা পরিবেশ বান্ধব বা এটা আমাদের জন্য হ্যাঁ মানে ইকো ফ্রেন্ডলি আর কি। হ্যাঁ, তো এইভাবে রিক্সার কিছু ভালো দিক বলে আপনি আপনার এসেটা লিখবেন। আর যারা এগ্রি করবে যে হ্যাঁ রিক্সা ব্যান করা উচিত, তারাও এটার পক্ষে লজিক দিতে হবে। এখন কেন ব্যান করা উচিত? রিক্সার কারণে হয়তো অনেক যানজট হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়, অটো রিক্সা যেগুলো এখন ব্যাটারি চালিত রিক্সা বলতে পারে। তার মানে আপনাকে হয় এগ্রি করতে হবে, না হলে ডিসএগ্রি করতে হবে, যে কোনো একটা। দুইটা মিক্স করতে পারবেন না 1 নম্বরে, আইদার এগ্রি অর ডিসএগ্রি, যে কোনো একদিকে যেতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 দেখেন, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এখানে ডু ইউ এগ্রি ডিসএগ্রির আগে একটা ফ্রেজ, টু হোয়াট এক্সটেন্ট, কতটুকু। কতটুকু মানে হাউ মাচ ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এই কথার সাথে তুমি কতটুকু একমত, কতটুকু দ্বিমত। যদি 2 নম্বর টাইপটা এক্সামে আসে, যদি কোশ্চেনের নিচে লেখা থাকে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি, ইট মিনস আপনি চাইলে পার্শিয়ালি এগ্রি করতে পারেন, পার্শিয়ালি ডিসএগ্রি করতে পারেন। মানে আপনি বললেন যে হ্যাঁ আমি পুরোপুরি একমত না, আমি কিছুটা একমত, আবার বলতে পারেন যে আমি কিছুটা দ্বিমত পোষণ করি। এটা নাম্বার 2 তেই পসিবল, নাম্বার 1 এ কিন্তু এটা সম্ভব না। অলরাইট, তাহলে নাম্বার 2 আর নাম্বার 1 এর পার্থক্যটা হলো, নাম্বার 1 এ আপনারা শুধুমাত্র যে কোনো একটা সাইড আইদার এগ্রি অর ডিসএগ্রি করতে পারবেন, আর নাম্বার 2 হচ্ছে আপনি চাইলে কিছুটা এগ্রি কিছুটা ডিসএগ্রিও করতে পারবেন, আবার পুরোটা এগ্রি বা পুরোটা ডিসএগ্রিও করতে পারবেন। অনেকগুলো অপশন এখানে। নাম্বার 3, ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। এখন ডিসকাস বোথ ভিউজ যদি বলে, তাহলে অবশ্যই কোশ্চেনে 2টা ভিউ থাকবে। যেমন ভিউ নাম্বার 1, একটা গ্রুপ মনে করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, এটা ভিউ নাম্বার 1। আর একটা গ্রুপ বলতেছে যে না না, এত তাড়াতাড়ি নির্বাচন দরকার নাই, সরকার যা আছে ঠিক আছে। 2টা গ্রুপ হয়ে গেল।
দুইটা দল হয়ে গেল। তাহলে এই যে দুইটা ভিউ, এই দুইটা ভিউকেই আপনার এক্সপ্লেইন করতে হবে, ডিসকাস বোথ ভিউস, ডিসকাস করতে হবে আপনার এসেতে, এবং আপনি কার সাথে আপনার মতামত দিচ্ছেন এটাও ক্লিয়ার করতে হবে নাম্বার 3 তে। তাহলে নাম্বার 3 মানে হচ্ছে আপনার দুইটা ভিউ থাকবে, দুইটা স্টেটমেন্ট থাকবে, দুইটাকেই আপনার এসেতে এক্সপ্লেইন করতে হবে, তাদের প্রত্যেকেরই কি কি লজিক থাকতে পারে। তাহলে পুরো জিনিসটা কিন্তু আপনার নিজের আইডিয়া থেকে, পুরো ক্রিয়েটিভ একটা জায়গা। ওই দুইটা গ্রুপের ভিউ কিন্তু তারা আপনাকে দিয়ে যাচ্ছে না, যে কি কারণে। আপনি নিজে থেকে বানাবেন যে এখন নির্বাচন যারা চায় তাদের কি কি লজিক, আর যারা বলতেছে যে এখনই নির্বাচন দেওয়া ঠিক হবে না তাদের কি কি লজিক। দুইটাই আপনাকে নিজের থিঙ্কিং থেকে রাইটিং এ এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে। নাম্বার 4, এক্সামে কিন্তু যে কোনো একটা টাইপ আসবে, ঠিক আছে। কোনটা আসবে আমরা জানি না, ঘুরে ফিরে সবগুলোই আসে, আমরা সবগুলোই বুঝে শিখে তারপরে যাব এক্সামে, তাই না। নাম্বার 4, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। ওই যে অনলাইন শপিং এর কথা বললাম, যদি কোশ্চেন হয় যে বর্তমানে অনলাইন শপিং অনেক পপুলার একটা ট্রেন্ড, এটার অ্যাডভান্টেজ গুলো কি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে আপনি অনলাইন শপিং এর 3টা অ্যাডভান্টেজ লিখলেন, 3টা ডিসঅ্যাডভান্টেজ লিখলেন, এসে শেষ। তবে 250 ওয়ার্ড বানাইতে হবে, হ্যাঁ। সেটা কিভাবে হবে ওইটা আমরা একটু পরে স্লাইডে আলোচনা করব, আপাতত কোশ্চেন টাইপ গুলো বুঝে নিই। তাহলে নাম্বার 4 বুঝলাম যে কোন একটা ট্রেন্ড বা কোন একটা জিনিস বা কোন একটা টপিক থাকবে যেটার ভালো দিক বা খারাপ দিক কি কি এটা লিখতে হবে। নাম্বার 5, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। এটা 4 থেকে একটু আলাদা। 4 এ শুধুমাত্র আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখবেন, ডান। তো 5 এ হচ্ছে অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি, তবে এই দুইটার মধ্যে আবার কোনটা বেশি ওইটাও বলতে হবে আপনাকে। এই যে আউটওয়ে একটা শব্দ আছে, আউটওয়ে মানে হচ্ছে একটাকে আরেকটা ছাড়িয়ে যাওয়া, অতিক্রম করা। দ্যাট মিনস ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে, মানে ভালো দিকটা কি আউটওয়ে করছে, ছাড়িয়ে যাচ্ছে দ্য ডিসঅ্যাডভান্টেজকে, ওটা খারাপ দিকটাকে, মানে খারাপ দিকের চেয়ে ভালো দিকটা বেশি কিনা, এক কথায়। হ্যাঁ, আপনার মতে বেশি হতেও পারে, আপনার মতে কম হতে পারে। আপনি বলতে পারেন যে না, খারাপ দিকটাই বেশি, ভালো দিক কম। ইন্টারনেট ব্যবহারের ভালো দিকটা বেশি না খারাপ দিকটা বেশি, এটা নিয়ে আর্গুমেন্ট। আপনাকে খারাপ দিকও লিখতে হবে, ভালো দিকও লিখতে হবে, কিন্তু বলে দিতে হবে কোনটা বেশি, ভালো দিক বেশি নাকি খারাপ দিক বেশি। সেক্ষেত্রে আপনি যেটাকে সাপোর্ট করবেন, মানে যেই দিকটাকে বেশি বলবেন, অবশ্যই সেই দিকের একটা পয়েন্ট বেশি লিখতে হবে। যেমন আপনি বলছেন যে ইন্টারনেট ইউজের খারাপ দিকটাই বেশি, তাহলে খারাপ দিক লিখবেন 4টা, ভালো দিক লিখবেন 3টা, যেহেতু আপনি ওটা সাপোর্ট করেন। আচ্ছা, জাস্ট একটু 30 সেকেন্ড চার্জারটা কানেক্ট করি। হ্যাঁ, ওকে, আমরা যেখানে ছিলাম। তাহলে নাম্বার 4 আর নাম্বার 5 এর মধ্যে মিল হচ্ছে দুইটাতেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে হয়, কিন্তু নাম্বার 5 এ যে কোনো একটা বেশি এটা বলতে হবে। ক্লিয়ার? নাম্বার 6, কজেস এন্ড ইফেক্টস অথবা কজেস এন্ড সলিউশনস। কোনো কিছুর কারণগুলো কি, যেমন বলতে পারি আমরা বর্তমানে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি, মানে বেকারত্ব বা পলিউশন অনেক বেশি, কজেস। সেটার কারণগুলো কি, কি কারণে বেকারত্ব বাড়ছে, এন্ড এটার ইফেক্ট গুলো কি কি পড়ছে সোসাইটিতে, অথবা কারণগুলো কি, এটার সলিউশনস কি কি হতে পারে। এক মিনিট, জাস্ট এক মিনিট। Alright, sorry for the interruption. It was an urgent phone call. Okay, number 6 তাহলে causes and effects. Causes মানে কারণ, reasons. Causesটাকে অনেক সময় reasons দিয়েও লেখা থাকতে পারে কোশ্চেনে, যে what are the reasons of this. Effects অনেক সময় what might happen বা what can be the consequences, এই শব্দটাও থাকতে পারে effects এর সিনোনিম হিসাবে।
ঠিক আছে? তাহলে কজ এবং ইফেক্ট অথবা কজ সলিউশন। নাম্বার 7, প্রবলেম এন্ড সলিউশন। ওভার পপুলেশনের কারণে কি কি প্রবলেম হচ্ছে, হোয়াট আর দ্য প্রবলেমস এন্ড হোয়াট আর দ্য সলিউশনস টু দিস প্রবলেমস। ঠিক আছে? ইজ দিস আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? নাম্বার 8, একটা ট্রেন্ডের কথা বলা হবে যে বর্তমানে বিদেশে পড়তে যায় অনেক স্টুডেন্টরা। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ ট্রেন্ড? ডেভেলপমেন্ট ট্রেন্ড আসলে, যে বিদেশে পড়তে যাওয়ার যে ট্রেন্ড, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বা অনলাইন শপিং করার একটা বর্তমানে বেশ ট্রেন্ড দেখা যাচ্ছে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এই যে 8টা টাইপ, আপনারা রাইটিং এর যতগুলো ক্লাস করবেন, যত কোশ্চেন ফেস করবেন, সব এই 8টা টাইপের মধ্যে। এই জন্য আমরা ক্লাসের শুরুতে এটা দিয়ে শুরু করলাম যে আগে কোশ্চেন বোঝা, যে কোন কোশ্চেন আসলে আমি কিভাবে এসেটা লিখবো। ঠিক আছে? এসের রেসপন্স একটা জিনিস যেটা আপনার টোটাল এসে কে আপনার 4 ভাগের 1 ভাগে স্কোর দিবে। মানে আপনি যদি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন না লিখতে পারেন, একটু এলোমেলো করেন রেসপন্সে, তাহলে আপনার বড় একটা স্কোর প্যানালাইজ হবে। এজন্য কোশ্চেন টাইপ বুঝতে পারাটা ফার্স্ট স্কিল, এটা খুব জরুরি। ঠিক আছে? সবাই আশা করি 8টা টাইপ বুঝতে পারছেন। আমি আরেকবার একটু রিক্যাপ করি শুরু থেকে। নাম্বার 1 হচ্ছে একটা স্টেটমেন্টের সাথে আপনি হয় এগ্রি করবেন না হলে ডিসএগ্রি করবেন, স্টেটমেন্টটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর নাম্বার 2 হলো আপনি ওই স্টেটমেন্টের সাথে কিছুটা এগ্রি কিছুটা ডিসএগ্রি করতে পারবেন, আবার চাইলে পুরো এগ্রি বা পুরোটা ডিসএগ্রি করতে পারবেন। নাম্বার 3 হলো দুইটা ভিউ পয়েন্ট থাকবে, দুইটা স্টেটমেন্ট থাকবে, দুইটা থট, দুইটা গ্রুপের দুইটা থট হতে পারে, সেটা দুইটা কি আপনার প্রেজেন্ট করতে হবে লজিক দিয়ে, এবং আপনি কোনটার সাথে একমত সেটাও বলতে হবে। নাম্বার 4, কোনো কিছুর অ্যাডভান্টেজ গুলো কি বা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, টপিকটা কোশ্চেনে থাকবে। এটা অনলাইন ক্লাস, আপনারা অনলাইনে ক্লাস করছেন, এটা অ্যাডভান্টেজ গুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। অথবা নাম্বার 5, ডু ইউ এগ্রি ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজ গুলো কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি কি না, যে কোনো একটা বেশি, এটা বলতে হবে। নাম্বার 6, কজেস এন্ড ইফেক্টস, কারণগুলো কি এবং এটার ইফেক্ট গুলো কি। অথবা কারণগুলো কি এবং সলিউশনস গুলো কি। ধরেন গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তাই না? গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এটার কারণ কি এবং এটার ইফেক্ট কি বা সলিউশনস। অথবা নাম্বার 7, কোন একটা কিছুর প্রবলেমস গুলো কি কি এবং সলিউশনস গুলো কি কি। কি কি প্রবলেম হতে পারে? আর্লি ম্যারেজ, চাইল্ড ম্যারেজ, প্রবলেমস গুলো কি, সলিউশন গুলো কি। নাম্বার 8, ইজ দিস আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? একটা ট্রেন্ডের কথা বলা হবে, এটা পজিটিভ নাকি নেগেটিভ। ঠিক আছে? এই হচ্ছে 8 টাইপস অফ কোশ্চেন। এক্সামে এই 8টা টাইপের যে কোনো একটা টাইপ আসবে। আমরা একটু পরে ফুল কোশ্চেন দেখবো, সেখানে এই 8টা থেকে কিভাবে একটা একটা থাকতে পারে ওইটা নিয়ে ডিসকাশন হবে। এখন আসেন এসেতে যে আমরা 250 ওয়ার্ড লিখবো, এসেটা কেমন হবে, কি কি থাকবে, কি কি লিখতে হবে আমাদের, এসেটা দেখতে হবে এমন। Common IELTS writing task 2 structures below. Nearly all of the task 2 essays follow this basic structure. একটা বেসিক স্ট্রাকচার এখানে দেওয়া। এসের 4টা পার্ট, 4টা প্যারাগ্রাফ। ফার্স্ট ওয়ান ইজ ইন্ট্রোডাকশন। আপনার লেখাটা শুরু হবে ইন্ট্রোডাকশন দিয়ে, এসের শুরুতে একটা ইন্ট্রোডাকশন থাকবে। এখন ইন্ট্রোডাকশনে কি লিখবো, কিভাবে লিখবো, এটা আবার পরের স্লাইডে দেখবো আমরা। আপাতত 4টা প্যারাগ্রাফের নাম দেখি আমরা। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ বা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 1, এখানে একটা প্যারাগ্রাফ থাকবে। তারপরে মেইন বডি প্যারাগ্রাফ আলাদা করে আরেকটা প্যারাগ্রাফ থাকবে নিচে, তারপরে কনক্লুশন। তার মানে 4টা ভাগে আপনি আপনার এসেটা লিখবেন। 250 ওয়ার্ড সাজাবেন
এই 4টা সেগমেন্টে। এখন ইন্ট্রোডাকশনে কি লিখবেন, বডি প্যারাগ্রাফ 1 এ কি লিখবেন, বডি প্যারাগ্রাফ 2 তে কি লিখবেন, কনক্লুশনে কি লিখবেন। লেটস চেক। এখানে আমরা সেটা দেখব। এসএ স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, মেইন বডি 1, মেইন বডি 2, কনক্লুশন। ইন্ট্রোডাকশনে থাকবে হচ্ছে 3টা অংশ। ইন্ট্রোডাকশন শুরু হবে একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে। জেনারেল স্টেটমেন্ট লেখা আমরা শিখবো একটু পরে। আপাতত জেনারেল স্টেটমেন্টটা মনে রাখি যে ইন্ট্রোডাকশনের শুরু হবে জেনারেল স্টেটমেন্ট দিয়ে। তারপরে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আপনাকে দেওয়া হবে কোয়েশ্চেন পেপারে, সেই কোয়েশ্চেনটাকে আপনি প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ কি জিনিস? প্যারাফ্রেজ হচ্ছে কোয়েশ্চেনের সেন্টেন্সটাকে যে ওয়ার্ডে লেখা আছে এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে সিনোনিম ব্যবহার করে, ওয়ার্ডের বা সেন্টেন্সের ফরমেশন চেঞ্জ করে একটু ঘুরিয়ে নতুন করে লেখাটাকেই বলে প্যারাফ্রেজিং। আমরা উদাহরণ দেখবো একটু পরে। হ্যাঁ, তাহলে জাস্ট মনে রাখি যে প্রথমে ইন্ট্রোডাকশন শুরু হবে জেনারেল স্টেটমেন্ট দিয়ে। নাম্বার 2 হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন দেওয়া থাকবে ওটাকে প্যারাফ্রেজ করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে যেই ডিরেকশনটা ইনস্ট্রাকশনটা দেওয়া হলো বা যে কোয়েশ্চেনটা করা হলো যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ওই কথাটা বা ওই কোয়েশ্চেনের অ্যান্সার স্টেটমেন্ট, মানে আপনার ওপিনিয়ন বা আপনার পজিশন ক্লিয়ার করবেন থার্ড সেন্টেন্স দিয়ে। তাহলে ইন্ট্রোডাকশনের 3টা জিনিস থাকবে, জেনারেল স্টেটমেন্ট, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, অ্যান্সার স্টেটমেন্ট। এই 3টা অংশে আমরা ইন্ট্রোডাকশন লেখা শিখব। স্যাম্পল আসবে একটু পরে। এবার আসেন মেইন বডি 1, মেইন বডি 2, এই প্যারাগ্রাফ গুলো কিভাবে সাজাবো। প্যারাগ্রাফের মধ্যে শুরু করতে হবে আপনাকে প্যারাগ্রাফ টপিক সেন্টেন্স দিয়ে। টপিক মানে আপনি যদি মোবাইল ফোনের অ্যাডভান্টেজ লিখতে চান একটা প্যারাগ্রাফে, তাহলে শুরু করতে হবে ওই মোবাইল ফোনের অ্যাডভান্টেজ গুলোর একটা শিরোনাম দিয়ে। যেমন বলতে পারেন যে দেয়ার আর লটস অফ অ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোন। এইটুক পরেই পুরো প্যারাগ্রাফের টপিকটা যেন বুঝতে পারে রিডার, এক্সামিনার। এটাকে বলে টপিক সেন্টেন্স। কারণ প্রথম বাক্যে যদি আপনার টপিক ক্লিয়ার না হয় তাহলে পুরো প্যারাগ্রাফটা কি নিয়ে কথা বলছে এটা ক্লিয়ার হবে না। এজন্য ফার্স্ট সেন্টেন্সে টপিক সেন্টেন্স। এটার আমরা এক্সাম্পল দেখবো যে কিভাবে লিখতে হয়। তারপরে আউটলাইন ফার্স্ট ভিশন বা ফার্স্ট আইডিয়া, যে আপনি অ্যাডভান্টেজ বললেন তাহলে প্রথম অ্যাডভান্টেজ নিয়ে আসবেন। মোবাইল ফোনের অ্যাডভান্টেজ আছে, অনেক অ্যাডভান্টেজ আছে, এটা বলে আপনি প্যারাগ্রাফ শুরু করলেন। তাহলে তারপরে কি লিখবেন? ফার্স্ট অফ অল অ্যাডভান্টেজ হচ্ছে এটা। তারপরে ওই কথাটাকে আবার এক্সপ্লেইন করতে হবে, এক্সপ্লেইন দিস আইডিয়া, দ্বিতীয় বাক্যে। যেমন আপনি 1 নম্বরে বললেন যে মোবাইল ফোন হেল্পস আস টু কমিউনিকেট উইথ আওয়ার রিলেটিভস, আওয়ার ফ্রেন্ডস এন্ড অ্যাকুয়েন্টেন্সেস, এটা বললেন। দ্বিতীয় বাক্যে ওই কথাটাকে এক্সপ্লেইন করতে হবে, আবার লম্বা করে ভেঙে চুরে বলতে হবে। মানে দ্বিতীয় বাক্যে আপনি আবার সেকেন্ডলি বলতে পারবেন না, প্রথমটাকে আরো এক্সপ্লেইন করতে হবে। তারপরে তৃতীয় বাক্যে এসে ওই কথাটা পসিবল হলে একটা এক্সাম্পল দিবেন। এগুলো আমরা স্যাম্পল দেখে দেখে শিখবো একটু পরে। আপাতত জাস্ট মনে রাখি যে কোনটার পরে কি আসবে, এগুলো রিক্যাপ হবে, বারবার লেখা, স্যাম্পল দেখার মাধ্যমে এগুলো আমাদের বারবার রিপিট হবে। তাহলে প্যারাগ্রাফ কিভাবে সাজাবো? প্রথমে টপিক সেন্টেন্স, তারপরে ফার্স্ট রিজন বা ফার্স্ট আইডিয়া, সেকেন্ড সেন্টেন্সে গিয়ে ওইটাকে এক্সপ্লেন করা, তারপরে একটা এক্সাম্পল। এরপরে আসবে সেকেন্ডলি, যদি প্যারাগ্রাফ আরো বড় হয় তাহলে সেকেন্ড অ্যাডভান্টেজ আসবে, তারপর থার্ড অ্যাডভান্টেজ আসবে, এইভাবে করে বড় হবে। বাট সিরিয়ালটা বা সিকোয়েন্সটা এভাবে থাকবে। এরপরে দেখেন বডি প্যারাগ্রাফ 2, এটাও কিন্তু বডি প্যারাগ্রাফ 1 এর মতো করেই সাজাতে হবে, তবে এখানের বক্তব্য ভিন্ন। যেমন বডি 1 এ যদি আপনি অ্যাডভান্টেজ লেখেন, মোবাইল ফোনের ভালো দিক লেখেন, বডি 2 তে ওইটার ডিমেরিটস লিখবেন, ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখবেন। তখন একই সিস্টেমে এটাকে অর্গানাইজ করবেন। টপিক সেন্টেন্স থাকবে, সেকেন্ড রিজন লিখেছি এই কারণে, মানে আগেরটা থাকে এটা আলাদা হবে, এই জন্য
ওইটাকে এক্সপ্লেন করতে হবে, তারপরে একটা এক্সাম্পল দিতে হবে। এইভাবে করে আপনার বডি প্যারাগ্রাফ গুলো মোটামুটি 200 ওয়ার্ডের মতো দুইটা প্যারাগ্রাফে থাকবে। ইন্ট্রোতে থাকবে আপনার 40-এর মতো ওয়ার্ড, আর কনক্লুশনে থাকবে 25 থেকে 30টা ওয়ার্ড। এখন কনক্লুশন মানে হলো উপরে যা যা লিখছেন ওটাকে সামারি করে ছোট করে লাস্টের 2-3টা বাক্যে বলে দেওয়া। রিস্টেট দ্য আইডিয়াস ব্রিফলি, উপরে যে আপনি আইডিয়া গুলো দিলেন যে অ্যাডভান্টেজ গুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, ওইটাকেই কনক্লুশনে এসে এক বাক্যে বলবেন যে এটার অনেক ভালো দিক আছে এবং কিছু খারাপ দিকও আছে, তারপরেও এটা আমাদের জন্য প্রয়োজন, শেষ। তারপর আপনার ওপিনিয়ন যদি চায়, এখানে আপনার ওপিনিয়ন দিয়ে লেখা ক্লোজিং করবেন। এখন এই সবটাই আমরা মোটামুটি শুনে শুনে থিওরির মতো করে দেখলাম। এখন আমরা যেটা করব যে এই পুরো একটা এসে ইন্ট্রোডাকশনের জিপিএ মানে জেনারেল স্টেটমেন্ট, প্যারাফ্রেজ, অ্যানসার স্টেটমেন্ট, বডি প্যারাগ্রাফ 1 2 কনক্লুশন কিভাবে লিখতে হবে এটা স্যাম্পলে দিব। বাট তার আগে একটু আপনাদের কোশ্চেন নেই, আপনারা কি আসেন সাথে নাকি হারিয়ে গেছেন? জি স্যার আছে আপনাদের স্যার একটা স্যার জিপিএটা সেকেন্ডলি জিপিএটা अगेन প্লিজ জিপিএটা আরেকবার। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, আপনাদের একটু এনগেজমেন্ট দরকার। অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে মনে হলো যে আপনারা মনে হয় ঘুমাই গেছেন। না স্যার আছে স্যার ওকে আচ্ছা জিপিএ আসেন। হ্যাঁ জিপিএ হলো জেনারেল স্টেটমেন্ট, জি ফর জেনারেল স্টেটমেন্ট। জি থ্যাংক ইউ স্যার। স্যার এখন এই general এই যে statement কিভাবে চারটা লিখবো? ভাগে, স্যার এই যে এসেটা চারটা ভাগে বলেন, ভাগ, এই বলেন। প্রত্যেকটা ভাগের ওয়ার্ড ডিস্ট্রিবিউশনটা দিলে ভালো হতো, মানে কতটুকু করে করে কয়টা ওয়ার্ড কোন এই জায়গায় যে যাবে। মৌখিক ভাবে বললাম যেটা, আরেকবার বলি আসেন, বলতেছি। আর জিপিএটা আগে বলে নি। জিপিএটা তাহলে কি? জিপিএর জি ফর জেনারেল স্টেটমেন্ট, মানে আপনাকে যে টপিকে লিখতে দিবে সেটার উপরে জেনারেলি একটা স্টেটমেন্ট তৈরি করা। এটা আমরা শিখবো একটু পরে, স্যাম্পল দেখে শিখবো। আচ্ছা, তারপরে পি মানে আপনার যে কোয়েশ্চেনটা দেওয়া হবে ওই কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজটা কি এটাও দেখবো। তারপরে অ্যানসার বা ওপিনিয়ন, আপনাকে যে জিজ্ঞেস করা হলো ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এটা একটা উত্তর দিতে হবে, ওপিনিয়ন দিতে হবে, ওইটাকে থার্ড সেন্টেন্সে দিয়ে দিবে। এটা হচ্ছে জিপিএ। আচ্ছা, আপু বলতেছে যে ওয়ার্ড ডিস্ট্রিবিউশনটা দিলে ভালো হবে। হ্যাঁ, ওয়ার্ড ডিস্ট্রিবিউশনটা রাখলে ভালো হবে এইভাবে যে আমরা শিওর থাকবো যে আমার লেখাটা 250 ওয়ার্ডের মধ্যে হচ্ছে, কম হচ্ছে না। এই জন্য ইন্ট্রোতে সাধারণত 40 to 50, ইন্ট্রোতে 40 to 50 লিখে নিতে স্যার পারেন। জি স্যার। এটার সাথে একটু সেন্টেন্সটা বললে ভালো হয়, যে আমরা যারা সাধারণ নরমাল লেখা যেটা হয়, মানে বেশি বড়ও না ছোটও না, একদম নরমাল মানে সাইজ অ্যালফাবেটের, ওইভাবে যদি আমরা লিখি স্যার, কয়টা বাক্য লিখতে পারে আমাদের এরকম 40-50 মানে ইন্ট্রোডাকশন হয় বা এরকম, তাহলে আরেকটু ভালো হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে বাক্যের মধ্যে তো আবার এক এক বাক্যে এক এক রকম, 4টা ওয়ার্ডেও বাক্য হতে পারে, 7টা ওয়ার্ডেও বাক্য হতে পারে, ডিপেন্ডস। জি স্যার। বাক্য বলাটা কঠিন। যেমন এইখানে দেখেন ইন্ট্রোতে কিন্তু 3টা বাক্য আমি বলে দিচ্ছি। জেনারেল স্টেটমেন্টে একটা বাক্য, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন এখানে একটা বাক্য, অ্যানসার স্টেটমেন্টে একটা বাক্য। তাহলে ইন্ট্রোতে 3টা বাক্য, 3 সেন্টেন্সেস বা ম্যাক্সিমাম আচ্ছা 4 স্যার, সেন্টেন্স। বাক্য সমস্যা হলে তাহলে হ্যাঁ বলেন। স্যার তাহলে বাক্য যদি এরকম যেহেতু ছোট বড় হয়, কিন্তু আমাদের খাতার তো পরিমাপ আছে, যে এই খাতায় 1 লাইন লিখলে এতগুলো ওয়ার্ড আটে, তাহলে স্যার আবার সেই এখানে লাইন দেখেন, আবার দেখেন সবার কিন্তু লেখার সাইজ, ফন্ট সাইজ একরকম না। এটা আপনারা নিজেরা কয়েকদিন লিখলে ওয়ার্ড কাউন্ট এমনি বুঝবেন, কারণ আপনার লেখার ওয়ার্ডের সাইজ দেখা যায় এতটুকু, আর একজন কিন্তু এই ছোট ছোট লেখে। এটা বলা মুশকিল। স্যার একটু বলতে চাই, আচ্ছা ওয়ার্ড বলতে কি স্যার কমা ফুল স্টপ এগুলাও ধরে নাকি এক একটা ইফ ইন এগুলো এক একটা ওয়ার্ড? ওয়ার্ড মানে যেখানে লেটার আছে, অ্যাট লিস্ট লেটার দিয়ে, কমা ফুল স্টপের মধ্যে তো লেটার নাই, আপনি লেটার দিয়ে যেটা বানাচ্ছেন। যেমন কোন একটা ওয়ার্ড হইতে পারে এ টাইপের, মানে এ বি, যেমন অ্যাপেল, বল, এগুলো এক একটা ওয়ার্ড, এভাবেই তো সেন্টেন্সটা মেক। দিস ইজ আ বুক, কয়টা ওয়ার্ড আছে বলেন? 4টা স্যার। 4টা, এও কাউন্ট হইছে, এটা আলাদা যে। হ্যাঁ কাউন্ট হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আই অ্যাম 100% শিওর, কয়টা ওয়ার্ড আছে বলেন? 5টা স্যার। না না, আই অ্যাম 100% শিওর, 5টা।
আর পার্সেন্ট যদি ভেঙে ভেঙে লেখেন তাহলে 6টা। তো এগুলো percent সবই ভেঙে কাউন্ট লেখা হবে, যাবে? সবই কাউন্ট হবে। মানে পাংচুয়েশন মার্ক বাদে এভরি সিঙ্গেল লেটার which consists a word আপনার ওয়ার্ড কাউন্টেই আপনার 250 ওয়ার্ড কাউন্ট করা হবে। ওইটা প্রবলেম হবে না। আপনি তো আর একদম গুণে গুণে 250 আপনাদের লিখবেন না। আপনার কি হবে, না স্যার 270 80 এরকম একটা রেঞ্জে যাবে লেখা, 270 80 স্যার আমাদের যেন কম না হয় স্যার, আমাদের যেন কম না হয়। আপনারা যেহেতু কম না, টিচার, আপনাদের আইডিয়া আছে কম যে কোনো আচ্ছা আমি টাইপের আপনাদেরকে শুনেন এটা। একটা দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার আছে তো, একটা খাতা দেখাই দাঁড়ান। আইএলটিএস এ আপনাদেরকে যেই খাতায় লিখতে দেওয়া হবে, জি স্যার। আমি এই খাতাটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি পিডিএফটা বের করি। এসব আপনারা কম যে হলে স্যার নাম্বার কমে যাবে। হ্যাঁ, যদি 250 কম হয় পেনাল্টি হবে। আর যদি বেশি হয় স্যার 300 হলো? বেশি তো হইতেই হবে, না হলে আপনি 250 ওয়ার্ডে শেষ করতে পারবেন। বেশি হলে এটার কোনো ইয়া নাই, কোনো নেগেটিভ কিছু নাই। না বেশি তো হতেই পারে। আমি আপনাদেরকে পিডিএফটা দেখাচ্ছি। জিপিএ তে স্যার তাহলে 3টা লাইনে 3টা মানে বাক্য হবে, 3 বাক্যে 50 তো তোলা, মানে বাক্যগুলো অনেক লং করতে হবে, বড় করতে হবে। না অনেক লং করতে হবে না, কোশ্চেন প্যারাফ্রেজ করলেই দেখবেন একটা কোশ্চেনের মধ্যেই আপনার মোটামুটি 15-20টা বাক্য চলে আসবে। বের করতেছি আমি। স্যার স্ক্রিপ্টটা সরে গেছে। ওই যে শেয়ার দিচ্ছি তো তাই। এটা দেখেন, স্ক্রিন দেখাবে এখন, এই যে দেখছেন, দেখা যাচ্ছে? ক্লিয়ার জি স্যার। স্যার। জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। এইটা হলো আপনাদের, এটা হচ্ছে দেখা যাচ্ছে না এখন? জি স্যার। আচ্ছা এই দেখেন, Task এটা হচ্ছে 1 অফিশিয়াল রাইটিং। হ্যাঁ টাস্ক 1, হ্যাঁ এই যে এরকম উপরে আপনাদের নাম লিখতে হবে, তারপরে সেন্টার নাম্বার, সেন্টার নাম্বার কমন, বাংলাদেশের সেন্টার নাম্বার হচ্ছে BD 050, এটা একই। আচ্ছা তারপর আপনার রেজিস্ট্রেশন করলে আইএলটিএস একটা ক্যান্ডিডেট নাম্বার দিবে, ওইটা এখানে লিখতে হবে। তারপরে মডিউল মানে হচ্ছে একাডেমিক দিবেন নাকি জেনারেল ট্রেনিং, ওইটা এখানে শেড করতে হবে, বক্সের মধ্যে শেড করতে হবে। এক্সাম ডেট দিবেন। টাস্ক 1 এখান থেকে শুরু। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা লাইনে লিখতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না লাইনে। হ্যাঁ, গ্যাপ তখনই দিবেন যখন প্যারাগ্রাফ আলাদা করবেন। ওই যে বলছিলাম যে বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 যখন প্যারাগ্রাফ আলাদা হচ্ছে তখন লাইন গ্যাপ দিতে পারবেন, কিন্তু প্যারাগ্রাফের মধ্যে কোনো লাইন ফাঁকা রেখে লিখতে পারবেন না। আচ্ছা এখান থেকে শুরু, গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 14-15টার মতো এপিটোপিট পাবেন। ওইটা প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ, ঠিক আছে? মানে প্রথম পেজে 15, পরের পেজে 15 লাইন। দ্বিতীয় পেজে একই, দ্বিতীয় পেজে একটু বেশি আছে অবশ্য সম্ভবত। মানে সব মিলে আপনি ধরেন 35টা মানে 32 থেকে 35টার মতো লাইন পাচ্ছেন, ঠিক আছে? টাস্ক 2 তেও সেম, টাস্ক 2 তেও একই সাইজ। এই যে কারণ টাস্ক 1 এ আপনার পুরোটা লাগে না, যে শর্ট যদি নরমাল ফন্টে লেখে কেউ, অনেক বড় বড় লেখা না হয়, নরমাল যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে টাস্ক 1 এ সেকেন্ড পেজের 3 4 5 লাইনের মধ্যে গিয়ে শেষ হয়ে যায়। আর টাস্ক 2 250টাতে পুরোটাই লাগে। এছাড়াও আপনাদের যদি প্রয়োজন হবে, অনেক সময় লেখা বেশি হতে পারে, 300 ওয়ার্ডের কাছাকাছি হতে পারে, তখন কি হবে আপনার এডিশনাল নিয়ে নেবেন, এডিশনাল দিবে তারা, ঠিক আছে? আচ্ছা এইবার এই জায়গাটা একটু দেখেন সবাই, এটা হচ্ছে আপনাদের যে খাতা, এই খাতার পেছনের অংশ এক্সামিনারদের কাজ। এইখানে একটু বুঝাই দিই যে আপনার রাইটিং এ কি কি জিনিস এক্সামিনার দেখবে, পড়বে, খুঁজবে এবং তারপরে স্কোর দিবে। 1 নম্বরে হচ্ছে
তারা এখানে ক্যান্ডিডেট নাম্বার লিখবে প্রথমে, এক্সামিনার 2, ক্যান্ডিডেট নাম্বার এক্সামিনার 1, দুইজন এক্সামিনার চেক করে খাতাটা। এখানে প্রথমে এই নিচের অংশটা দেখেন, এই নিচেরটা, যে এই অংশটা আন্ডার লেংথ মানে হচ্ছে আপনি যে কম লিখছেন ওইটা জন্য। নাম্বার অফ ওয়ার্ডস, কত ওয়ার্ড কম লিখছেন, বুঝছেন? নাম্বার অফ ওয়ার্ডস মানে কয়টা লিখছেন আর কি। যদি 235 হয় 235, পেনাল্টি কত দিচ্ছে এখানে লিখবে সে। মানে কি স্যার এটা? পেনাল্টি মানে আপনার মানে স্কোর কাটলো কতটুকু, ওইটা পেনাল্টি, জরিমানা। বাবা স্যার, মানে স্যার এটা কাটবে কি আমার টোটাল 9 থেকে কাটবে নাকি আমি যতটুকু পাইছি ওটা থেকে নেগেটিভ মার্কিং হবে? হ্যাঁ, ধরেন আপনার রাইটিং এ এক্সামিনার 6 দিল, কিন্তু ওয়ার্ড কাউন্ট কম হওয়ার কারণে এখান থেকে 0.5 কেটে নিল, বাবা তাহলে আমার আসবে 5.5। 5.5 আসবে। ওকে, তারপরে দেখেন এইখানে অফ টপিক, আপনি টপিক থেকে যদি দূরে সরে যান এখানে টিক দিবে। মেমোরাইজড, মুখস্থ বিদ্যা, বাবা কি জানেন? এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন, কাটা। এই জাতীয় সেন্টেন্স আইএলটিএস ইউজ করা যাবে না। ওই যে আপনার স্যার আমরা তো জানি না আইএলটিএস এর প্রশ্ন তো কমন আসে না, এমন না যে বইগুলো পড়লে রিপিটেশন হয়, তো এখানে কাছাকাছি আমরা কোশ্চেন, হ্যাঁ মানে কোশ্চেনের এরিয়া মোটামুটি কাছাকাছি। যেমন আপনি এডুকেশন নিয়ে কোশ্চেন পাবেন, তারপর এনভায়রনমেন্ট নিয়ে কোশ্চেন পাবেন, টেকনোলজি নিয়ে, এগুলো কাছাকাছি পড়ে। হুবহু কমন না পড়লেও টপিক কমন পড়ে। স্যার কমন একটা লাইন পেলাম, সুন্দর একটা লাইন দিলাম, এটা তো সমস্যা না, এগুলো দেওয়া যাবে না। দেখতো তাহলে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন, দেওয়া যাবে টু না। দ্য পয়েন্ট এবং টু দ্য রিলিভেন্ট হতে হবে। ইয়েস, অফ টপিক এটার জন্য মেমোরাইজ। এলিজিবল হচ্ছে আপনি কি লিখছেন এক্সামিনার বুঝতে পারছেন, এটাকে বলে এলিজিবল। স্যার কে জানি কত এই বাশার আল বাদ দেন, রাসেল পেপারস কে কথা বলে? বাশার আল বাদ দেন, মিউট করেন। এলিজিবলটা বুঝতে পারি না, আরেকবার বলেন স্যার। আচ্ছা, তারপরে আসেন এই যে চারটা জিনিস স্কোর হয়, আর এই নিচের গুলো যেগুলো দেখাচ্ছিলাম এগুলোতে স্কোর কাটবে, আর স্কোর দিবে হচ্ছে এই যে টিআর, সিসি, এলআর, জিআরএ। টিআর মানে হচ্ছে টাস্ক রেসপন্স, আপনারা যা লিখতে বলছে সেই রেসপন্সটা ঠিক আছে নাকি কুমিরের রচনা লিখছেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আসলে স্যার এই জিনিসগুলো আগে বুঝে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিতে ভালো হবে স্যার। হ্যাঁ, এটা যদি আপনাদের না বুঝাই তাহলে আপনি লিখবেন, কিন্তু আপনার লেখা কোন দিকে যাইতেছে আপনি ক্লিয়ার হবেন স্যার। এক্স্যাক্টলি স্যার, বুঝছেন? খুব সুন্দর সেটা। প্রথম ক্লাসে এগুলো নিয়ে কথা বলি, প্রথম ক্লাসে পড়াই না খুব একটা, খালি বুঝাই আপনার হাঁটতে হবে কোন রাস্তায়। যখন রাস্তা চিনাই দিব আপনি একাই হাঁটতে পারবেন। আসেন স্যার তারপরে। নাম্বার, ওই যে নাম্বার অফ ওয়ার্ডস ওরা কি গুনবে? হ্যাঁ গুনবে তো, আরে কি বলে, এক একটা খাতা চেক করার জন্য ওরা আপনার মোটামুটি 2500 থেকে 3000 করে টাকা পায় পার পেপারে, পার স্ক্রিপ্টে। 3000 টাকা নিবে আপনার পেপার ওয়ার্ড গুনতে, ওদের কি কষ্ট হবে নাকি? 2 পাতা 3-4 হাজার। বুঝেন কিছু? আপনারা কি এক্সাম দিতে যাইতেছেন? আপনি 3 ঘন্টার একটা এক্সাম দিবেন, ফি দিবেন কত টাকা? 28000 28000 টাকা, 28500 টাকা। 500 টাকা দিয়ে স্যার। তো নিজেরা কি মনে করেন আপনি? বড়লোক মনে করা শিখেন আজকে থেকে। স্যার এই টিচার কাদের নিয়োগ দেয়? হ্যাঁ স্যার এলিজিবল কথাটার মানেটা বুঝতে আচ্ছা, পারি আসেন না। তারপরে সামনে যাই। টিআর, সিসি, লেক্সিক্যাল এলআর, জিআরএ, এইগুলো কি একটু ব্রিফলি বলি। আসেন এগুলো হচ্ছে রফিক স্যার আমি আসার আগে দেখাইতেছিল আপনাদের, একটা ফুল পাবলিক ভার্সন স্ক্রিপ্ট আছে, ওইটা নিয়ে স্যারের কাছ থেকে, বা আমিও দিতে পারবো, অসুবিধা নাই। যে টাস্ক রেসপন্স, এটা হলো আপনাকে যেই টপিকে লিখতে বলছে আপনি ওই টপিক থেকে সরে গিয়ে কুমিরের রচনা লিখছেন কিনা এটার জন্য এখানে একটা স্কোর দিবে। এটা 9 এর মধ্যে আপনাকে কত পাচ্ছেন এখানে লেখা হবে, যে আপনার রেসপন্স আউট অফ 9 কি মানের হয়েছে, 7 নাকি 5 নাকি 4 নাকি 8, সেটা এখানে সে স্কোর দিবে। সিসি, কোহেরেন্স এন্ড কোহেশন। কোহেরেন্স কোহেশন হচ্ছে আপনার লেখাটা কতটা সাবলীল, পড়ে বোঝা যায়, ইজি টু আন্ডারস্ট্যান্ড, কথার মধ্যে লজিক্যাল কানেকশন কেমন, পড়লে রিডার পড়েই সহজে মেসেজ বুঝতে পারে, এই জিনিসগুলোকে বলে কোহেশন কোহেরেন্স। স্যার আরেকবার বলেন। আচ্ছা,
কোহিশন এন্ড কোহিরেন্স মানে হচ্ছে আপনি যে 250 ওয়ার্ডের একটা গল্প লিখলেন, একটা আর্টিকেল লিখলেন, একটা এসে লিখলেন, এই লেখাটা যে পড়বে সে পড়ে এখান থেকে কত ইজিলি আপনার লেখাটা পড়ে বুঝতে পারতেছে, লেখার প্রাসঙ্গিকতা, লজিক্যাল কানেকশন, এই জিনিসগুলো কত সুন্দর, এটার উপর টেস্ট করবে। বুঝছেন? এটার মধ্যে 9 এ আপনার কত দিচ্ছে এটা এখানে লিখবে। LR লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে ভোকাবুলারি, আপনার শব্দ চয়ন অ্যাপ্রোপ্রিয়েট কিনা এবং মানে স্ট্যান্ডার্ড কিনা, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে এখানে একটা স্কোর দিবে। আউট অফ 9, 9 এর মধ্যে হয়তো এখানে 7 পাইলেন বা 6 পাইলেন, এখানে 5 পাইলেন, এখানে 6 পাইলেন, এইরকম চারটাতে। জিআরএ মানে হলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। আপনার গ্রামার, লেখার গ্রামারও 4 ভাগের 1 ভাগ মার্ক থাকবে। অ্যাকিউরেসি মানে আপনার লেখার গ্রামারটা নির্ভুল কিনা, রেঞ্জ মানে হচ্ছে গ্রামারের ডেপথ, অ্যাডভান্স মানের গ্রামার ইউজ করতে পারছেন কিনা। এই দুইটা মিলে আবার 9 এর মধ্যে একটা স্কোর হবে। এই চারটা 9 এর মধ্যে আপনি কোনটায় কত পেলেন, এই চারটাকে যোগ দিয়ে 4 দিয়ে ভাগ দিবে, সেটা হবে আপনার স্কোর। বুঝছেন? স্যার গ্রামার যদি উচ্চমানের না হয়, এমনি আমরা নরমাল স্টুডেন্ট যারা এরকম, বাট কারেক্ট সাধারণ ঠিক লিখলে আছে, যে 6 স্ট্যান্ডার্ড আসবে, 6 পাবেন তাহলে যদি গ্রামারে। সঠিক নরমাল তা 6 আসবে না। আচ্ছা, এখন দুইটা জিনিস স্যার। গ্রামারে, অ্যাকিউরেসি একটা, রেঞ্জ একটা। স্যার কারণ যদি এখানে যে অ্যাকিউরেসি ভালো হয়, মানে ধরেন অ্যাকিউরেসিতে আপনার 8, সিসি যে বললেন যেটা মানে কোহেরেন্স এন্ড এটার ফুল মিনিংটা একটু। কোহেরেন্স কোহেশন, হ্যাঁ, থ্যাংক ইউ। সবগুলাই স্যার, টিআরটাও মানে একটু নাম্বার বাড়ে কিভাবে কমে এটা একটু বলবেন। গ্রামারে শুনেন, গ্রামারের রেঞ্জ ভালো না হলে গ্রামারের স্কোর কম আসবে। শুধু অ্যাকিউরেসি দিয়ে গ্রামারে ভালো স্কোর আসবে না। যদি কারোর আপনার ধরেন গ্রামারের অ্যাকিউরেসি ভালো 8, অ্যাকিউরেসি ভুল টুল নাই খুব একটা, কিন্তু রেঞ্জ কম, রেঞ্জ 6, তাহলে ওভারঅল গ্রামারে 6 দিবে। রেঞ্জ মানে রেঞ্জ হলো আপনি ধরেন লেখার মধ্যে কমপ্লেক্স ইউজ করতে পারছেন কিনা, কন্ডিশনাল, লং সেন্টেন্স, প্যাসিভ, এইগুলোর মিক্সচার, এগুলো থাকতে হবে লেখার মধ্যে। শুধু ছোট ছোট বাক্য, সিম্পল বাক্য বা কম্পাউন্ডের মধ্যেই শেষ, তাহলে রেঞ্জ ভালো হবে না লেখা। সেন্টেন্সের প্যাটার্ন একই রকম, অ্যাডভান্স মানের সেন্টেন্স স্ট্রাকচার নাই, তাহলে রেঞ্জ কম আসবে। অ্যাকিউরেসিতে আপনি ভালো পাবেন, রেঞ্জে কম পাবেন। স্যার আচ্ছা, যদি ভালো রেঞ্জ আসে কিন্তু ভোকাবুলারি যদি না থাকে বেশি, মানে তাহলে এখানে একই কম পাবেন, তাহলে ভোকাবুলারিতে কম পাবেন, রেঞ্জে ভালো পাবেন, গ্রামারে ভালো পাবেন। চারটাকে কিন্তু এভারেজ করে স্কোর দিবে, বুঝছেন? চারটা এভারেজ করে তারপরে স্কোর দিবে। আচ্ছা, এগুলো পরে আবার আলোচনা করবো না, এগুলো মধ্যে এত সময় দেওয়া দরকার নেই। স্যার টিআর আর আমার একটা কোশ্চেন ছিল বলেন স্যার, ওই যে ইলিজিবল মানেটা বুঝতে পারি জোরে না। বলেন স্যার, আপনার কথা শোনা যায় না, জোরে বলতে স্যার ইলিজিবল কথাটা মানে বুঝতে পারি না। এলিজিবল মানে হচ্ছে আপনি কি লিখছেন এক্সামিনার বুঝতেছে না, বোধগম্য নয়, হয়তোবা সেন্টেন্সটা আপনি কি বুঝাইছেন বোঝা যাচ্ছে না, লেখা যদি রিডারে বুঝাইতে না পারেন, আপনার লেখার মানটা ভালো না। কোন একটা সেন্টেন্স লিখছেন কিন্তু সেন্টেন্সটার সেন্স মেক করতেছে না, এটাকে বলে এলিজিবল। বা কোনো ওয়ার্ড লিখছেন, ওয়ার্ডের কোনো সেন্স হচ্ছে না, বা লেখা পড়ে বোঝা যাইতেছে না, এটা এলিজিবল। বুঝছেন? এরকম অনেকে লেখে, খুব টেনে টেনে লেখে, এমন একটা ওয়ার্ড লিখছে ওয়ার্ডটা বুঝাই যাইতেছে না, এরকম থাকলে পেনাল্টি দিবে। হাতের লেখা ইজি টু আন্ডারস্ট্যান্ড হইতে হবে, তার মানে পেঁচায় লেখা যাবে না। পেঁচায় লেখা যাবে না। হাতের লেখা পচা হইলে অসুবিধা নাই, কিন্তু বুঝতে বলে বোঝা যাইতে হবে। এখন তো কম্পিউটার বেস করছে। এখন তো কম্পিউটার বেস আছে, হাতের লেখাও আছে, কম্পিউটার বেস দিলে তো আর এই ঝামেলা নাই, গেল। আচ্ছা, এবার আসেন কোথায় ছিলাম আমরা। এবার একটা পুরো এসে আমরা ডিসকাশন করব, একটা এসে ফার্স্ট টু লাস্ট কিভাবে লেখে মানুষ যারা ভালো স্কোর করে, আমরা কিভাবে ওইটাকে ফলো করতে পারি, এই জায়গায় চলে যাচ্ছি। স্ক্রিন শেয়ার দিও। ওকে, তাহলে মোটামুটি সবাই আমরা কোশ্চেনটা বুঝতে পারছি আশা করি। আমাদের যে টাইপ অফ কোশ্চেন্স গুলো ছিল, 8টা টাইপের কোশ্চেন আসে, যে কোনো একটা। তারপরে এসে কিভাবে সাজাবো, সেখানে বলছিলাম যে ইন্ট্রোতে 40 to 50 ওয়ার্ডস ম্যাক্সিমাম,
বডি দুইটাতে 100 করে, একটু কম বেশি হতে পারে। একটাতে দেখা গেছে 80 হয়েছে অনেক সময়, আর একটাতে 110 হতে পারে। মানে 100-র এভারেজ কাছাকাছি থাকবে প্রত্যেকটা প্যারাগ্রাফে, 10-15টা করে কম বা বেশি হতে পারে। কনক্লুশনে 25 থেকে 30, এর বেশি লাগবে না। এই রেঞ্জে আপনার লেখাটা হবে। আচ্ছা, এবার আমরা যাব হলো এই জিনিসগুলো অ্যাপ্লাই করে, এই যে জেনারেল স্টেটমেন্ট, প্যারাফ্রেজ, অ্যান্সার, তারপরে বডি প্যারাগ্রাফের মধ্যে টপিক, এক্সাম্পল, এক্সপ্লেনেশন, এগুলো মেনটেন করে কিভাবে রাইটিং এর মধ্যে অ্যাপ্লাই করতে হয় আমরা এইটা দেখবো এখন পরের স্লাইডে। চলেন এখন একটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটার উপরে আমরা ইন্ট্রোডাকশনটা দেখবো, পুরোটা ডিটেইলস বোঝার চেষ্টা করব। দেখেন এই যে কোশ্চেন লেখা আছে, কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। এভরি ইয়ার several languages die out. Some people think it is not important as it makes life easier. Do you agree or disagree with this statement? এই যে আমরা যেটা আলোচনা করছিলাম একটু আগে, যে 8টা টাইপের যে কোনো একটা টাইপ, তাহলে এটা হচ্ছে সেটা, এক নাম্বারটা। Do you agree or disagree? ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেনটা তাহলে যে উপরেরটুকু, এভরি ইয়ার সেভারাল ল্যাঙ্গুয়েজেস ডাই আউট, প্রতি বছর অনেক ল্যাঙ্গুয়েজ ডাই আউট, মারা যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। প্রতি বছর কিছু কিছু ল্যাঙ্গুয়েজ হারিয়ে যাচ্ছে। সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ মনে করে, ইট ইজ নট ইম্পর্টেন্ট, এটা তেমন কিছু না, অ্যাজ ইট মেক্স লাইফ ইজিয়ার, যেহেতু এটা জীবনকে ইজি করছে। এখন এই কোশ্চেনের উপরে আমরা ইন্ট্রোডাকশন লিখব। তাহলে প্রথমটা কি ইন্ট্রোডাকশনের? জেনারেল স্টেটমেন্ট। দেখি জেনারেল স্টেটমেন্টে কি বলছে, তারপর আমরা এটা এক্সপ্লেইন করব। জেনারেল স্টেটমেন্ট বলতেছে, ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য বেসিক ক্রাইটেরিয়া which distinguishes mankind from other species. একটু বড় বলছে। ল্যাঙ্গুয়েজ, দেখেন কোশ্চেনটা কিন্তু ল্যাঙ্গুয়েজ হারিয়ে যাচ্ছে, কেউ কেউ মনে করে এটা তেমন কোনো সমস্যা না, কারণ এটা লাইফকে ইজি করে, এটা ছিল কোশ্চেন। এখন জেনারেল স্টেটমেন্ট তাহলে কি হবে? জেনারেল স্টেটমেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি একটা কমেন্ট করবেন, জাস্ট ল্যাঙ্গুয়েজের গুরুত্ব নিয়ে একটা কমেন্ট করবেন, বা ল্যাঙ্গুয়েজের ফাংশন নিয়ে একটা কমেন্ট করবেন। এখানে ল্যাঙ্গুয়েজ হারিয়ে যাওয়া ভালো না খারাপ বলা যাবে না। কথা বলতেছে নির্মল মন্ডল ভাই, স্যারের কষ্ট হচ্ছে আপনার? ভাই এমনিতেই অনলাইন ক্লাস, অল্প সময় ক্লাস, আপনারা এর মধ্যে ইন্টারাপশন করেন না, মনোযোগ এমনিতেই ছুটে যায় অনলাইনে, তাই না? আমরা চেষ্টা করতেছি ইফেক্টিভ করার জন্য, আপনারা হেল্প করেন। আচ্ছা, আমি লাস্ট একটু ডিস্টার্ব করি, মানে সকলের কাছে ক্ষমা চাই ভাই, কেউ কিছু মনে করেন না। মানে আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি আমাদের যখন টিচার ক্লাস নেবেন বা কথা বলবেন, আমরা সম্পূর্ণ ক্লাসটা শেষ করে, মানে যখন স্যারের বলা হবে, বলার শেষে স্যার যখন বলবে এখন আপনাদের প্রশ্ন করার কার কি আছে, তখন আমরা প্রশ্ন করব। এছাড়া যদি আমরা না করি তাহলে মনে হয় বেটার হয় সবার জন্য। এখন সুন্দর হবে, সুন্দর হবে আসলে। হ্যাঁ, কারণ আমার একটা প্ল্যান আছে যে হ্যাঁ, আমি এইটুকু বোঝানোর পরে এখান থেকে স্টুডেন্টদের এতগুলো কোশ্চেন আসবে, তো ওই জায়গায় আমি আপনাদেরকে ফ্লোর দিব, তাহলে আমার লেকচারটাও কমপ্লিট হবে, আপনাদেরও কোশ্চেন করার জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর দেখা যাবে যে আপনাদের অনেক কোশ্চেনের অ্যান্সার আমার লেকচারের মধ্যেই চলে আসছে, সুতরাং ওইটা নাও করা লাগতে পারে। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, আমি ফ্লোর দিব কোশ্চেন করা, তখন কোশ্চেন করবো। তাহলে যেখানে ছিলাম, জেনারেল স্টেটমেন্টটা বুঝবো আমরা। জেনারেল স্টেটমেন্ট কি জিনিস? জেনারেল স্টেটমেন্ট হচ্ছে যেই টপিক আপনাকে লিখতে বললো, ওইটার ভালো দিক, খারাপ দিক, পক্ষে বিপক্ষে, ওই টপিকটা নিয়ে একটা জেনারেল কমেন্ট করবেন। যেমন এখানে ল্যাঙ্গুয়েজ হারিয়ে যাচ্ছে, কেউ বলতেছে এটাতে কোনো সমস্যা নাই। এখন আমরা মূল টপিকটাকে ধরলাম, তাহলে এটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছে, তাহলে ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা আপনার স্টেটমেন্ট দেন যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য বেসিক ক্রাইটেরিয়া। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা বেসিক, মানে কি বলা যায়, মৌলিক। হ্যাঁ, বেসিকের বাংলায় মৌলিক বলতে পারি। মৌলিক একটা বিষয়
একটা শর্ত বা একটা বিষয় বললেই ভালো হয়, which distinguishes mankind, যেটা which মানে যেটা, distinguishes একটা বড় ওয়ার্ড, distinguish মানে হচ্ছে পৃথক করা, স্বতন্ত্র করা, আলাদা করা, ঠিক আছে? তাহলে ল্যাঙ্গুয়েজ এমন একটা বেসিকের, বাংলা ভুলে গেলাম কি বলছিলাম, মৌলিক। মৌলিক, হ্যাঁ রাইট, মৌলিক একটা বিষয়, এমন একটা মৌলিক বিষয় যেটা ম্যানকাইন্ড বা মানব জাতিকে ডিস্টিংগুইশ করে, মানে আলাদা করে ফ্রম আদার স্পেসিস, মানে অন্য প্রজাতি বা প্রাণী থেকে। এখন কথা হচ্ছে এত কঠিন কি প্রথমে আমরা লিখতে পারবো? না, আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কোনো একটা স্টেটমেন্ট দিলেই কিন্তু এটা জেনারেল স্টেটমেন্ট হয়ে যাবে। যেমন আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য বেসিক কোয়ালিটি বা বেসিক ক্রাইটেরিয়া, বেসিক ম্যাটার্স অফ হিউম্যান, এটা বললেও হয়। খুব সিম্পলি নর্মাল যদি আমরা বলি তাও একটা জেনারেল স্টেটমেন্ট হয়ে যায়। এটা ধরেন 8 স্ট্যান্ডার্ড আছে, 8 ব্যান্ড স্কোরের একটা লেখা, এই জন্য একটু ভালো মতো লিখছে। তো যারা আমরা শুরু করতেছি তারা কি করবো, একদম সহজে লিখতে পারবো, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর হিউম্যান, শেষ। এটা লিখলেও কিন্তু একটা জেনারেল কমেন্ট স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জি বা জেনারেল স্টেটমেন্ট। এরপরে আসেন আমাদের ইন্ট্রোডাকশনের সেকেন্ড পার্ট, প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ কি? এই কোশ্চেনটাকে, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, এই কোশ্চেনটাকেই একটু নিজের মতো করে লেখা। এখানে যেটা করেছি আমি, এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড চেঞ্জ করে দেখাইছি যাতে সবাই বুঝতে পারেন। যেমন দেখেন, এই কালারের সাথে এই কালার ম্যাচ করবে না, যেই কালার ম্যাচ করে ওই জায়গায় সিনোনিম বা সিমিলারিটি আছে। যেমন দেখেন এভরি, এখানেও ওই জায়গাটাতে এই কালার আছে, ইচ, ইয়ারই আছে, তার এভরি ইয়ারকে আমি চেঞ্জ করছি ইচ ইয়ার দিয়ে। সেভারাল ল্যাঙ্গুয়েজেস আমি বলেছি আ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস, সেভারাল ল্যাঙ্গুয়েজেস একই কালারে ম্যাচ করেন আ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস। এখানে বলছে ডাই আউট, এখানে বলছে ডিসঅ্যাপিয়ার। তার মানে এই শব্দের সিনোনিম এটা, এটাকে প্যারাফ্রেজ করা হয়েছে এটা দিয়ে। তাহলে কোশ্চেন বলতেছে এভরি ইয়ার সেভারাল ল্যাঙ্গুয়েজেস ডাই আউট, আমি প্যারাফ্রেজ করতে গিয়ে বললাম ইচ ইয়ার আ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস ডিসঅ্যাপিয়ার। সবাই কি প্যারাফ্রেজটা বুঝছি? না বুঝলে বলেন এখন, হ্যাঁ বুঝলে আমার দরকার নেই। সাম পিপল, তাহলে এই কালার ম্যাচ করেন এবার, সাম পিপল, সাম পিপলের কালার হচ্ছে এটা, মেনি, সাম, পিপল, ইন্ডিভিজুয়ালস, সাম পিপল, মেনি ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়াল শব্দটা নতুন, মুখস্থ রাখেন যাদের কাছে নতুন। ইন্ডিভিজুয়াল এস না দিলে এটা হচ্ছে পার্সনের সিনোনিম, পার্সন একজনকে বোঝাবে, আর পিপল প্লুরাল, ইন্ডিভিজুয়ালস। তারপরে থিঙ্ক, থিঙ্ক মানে মনে করা, বিলিভ বিশ্বাস করা, একই কথা। দ্যাট ইট ইজ নট ইম্পর্টেন্ট, ইট ইজ নট সিগনিফিকেন্ট, তাহলে ইম্পর্টেন্ট থাকলে আমরা সিগনিফিকেন্ট দিয়ে এটাকে প্যারাফ্রেজ করব। as it makes life easier, as it makes our life more comfortable, easier কে আমি চেঞ্জ করলাম more comfortable দিয়ে। এবার সবাই একটু মনোযোগ দিয়ে কোশ্চেনটা আর এই প্যারাফ্রেজটা নিজে একবার পড়ে নেন, মিলান কোত্থেকে কি চেঞ্জ আসে। 15 সেকেন্ড টাইম। আরো 15 সেকেন্ড, ভালো মতো বুঝেন। ওকে, আই থিঙ্ক এটা টাফ না, সবাই বুঝতে পারছেন, পেরেছেন। আচ্ছা, এবার আসুন নেক্সট। নেক্সট 3 নাম্বার পার্ট,
ইন্ট্রোডাকশনের তৃতীয় সেন্টেন্স কি হবে আমাদের? অ্যান্সার স্টেটমেন্ট। এখানে দুইটা অ্যান্সার স্টেটমেন্ট দিয়ে রাখছি, একটা হচ্ছে আপনার লোকাল আর একটা হচ্ছে আপনার প্রিমিয়াম। হ্যাঁ, লোকালটা দেখি আগে, মানে শুরু করবো তো লোকাল দিয়ে আমরা, তাই না? একদম সিম্পলি আপনি আপনার ওপিনিয়ন এভাবে দিতে পারেন, আই কমপ্লিটলি ডিসএগ্রি অথবা এগ্রি উইথ দিস ভিউ। শেষ। আপনাকে যে জিজ্ঞেস করছিল না যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট, আপনি কি বললেন? আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস ভিউ। এটা একটা স্ট্যান্ডার্ড। কিন্তু যারা 7+8 পাইতে চায়, 7 পাইতে চায় বলি, তারা কি করবে দেখেন, in my point of view this disappearance will create a lot of unavoidable difficulties as people will be dependable only on a few languages instead of their mother tongues. এখানে কি কারণে সে ডিসএগ্রি করে ওইটাকে একটু বলে দিছে, এজন্য এই আনসার স্টেটমেন্টটা হায়ার স্কোর ডিজার্ভ করে। যারা ধরতে পারছি তাদের জন্য এইটা, আর যাদের মনে হচ্ছে অনেক কঠিন বাদ দেন, এইটাই যথেষ্ট আপাতত। মানে স্টুডেন্টের লেভেল অনুযায়ী লেকচার হতে হবে। হ্যাঁ, এই জন্য আমি দুইটা দিয়ে রাখছি। প্রথম যে স্টেটমেন্ট আছে স্যার, ওই স্টেটমেন্ট সহ আমাকে দ্বিতীয় স্টেটমেন্টে যেতে হবে না, শুধু প্রথমটা করব? না 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 না, যে কোনো একটা, থ্যাংক ইউ। যে কোনো একটা অ্যান্সার স্টেটমেন্ট একটা হবে আমাদের, হয় উপরেরটা দিব যদি বেশি জটিল করতে না চাই, আর যদি পারি আমার লেভেলের সাথে যায় তাহলে আমরা আরেকটু বড় করে লেখার চেষ্টা করবো এইভাবে। ঠিক আছে? মানে আপনাদের মানে এখানে যারা আছেন তাদের মধ্যে সবার লেভেল তো এক না, এই জন্য আমি যেটা চেষ্টা করতেছি একদম রুট থেকে, ইজি থেকে নিয়ে একটু অ্যাডভান্স পর্যন্ত নিয়ে আপনাদেরকে ক্লাসে এঙ্গেজ করব। স্যার এটা 7 ব্যান্ড করে দেখাচ্ছেন? জি, এই যেটা দেখাচ্ছেন এটা কোন ব্যান্ড স্কোরের মতো দেখাচ্ছেন স্যার, মানে আচ্ছা শেখাচ্ছেন? এইটা যদি বলি এটা 6 স্ট্যান্ডার্ড আছে ম্যাক্সিমাম এটা। আর নিচে যেটা বলি, নিচে যেটা দেওয়া আছে এটা 7 থেকে 8 পর্যন্ত বলা যায়, 7, 8, 8.5 নিচেরটা, এটা খুবই ভালো। স্টেটমেন্ট 1টা তাহলে স্যার একটু সুন্দর করে দেন আরেকটু। হ্যাঁ, তো দেখান 7ও দেখান বুঝিনি স্যার। 6 ব্যান্ড স্কোর দিলেন একটা লাইন, আরেকটা 7 ব্যান্ড স্কোর একটা দিয়ে দেন। এইটাকে এই যে 6টাকে আরেকটু যদি বড় করি, এত কঠিন না করে আরেকটু বড় করলে 7 স্ট্যান্ডার্ড হবে। ধরেন এইভাবে, আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস ভিউ বিকজ, এখান থেকে একটু নেন, বিকজ দিস disappearance will create a lot of difficulties for people. শেষ। This disappearance will create a lot of difficulties for people. ঠিক আছে, এভাবে দিলে এটা 6.57 স্ট্যান্ডার্ড হয়ে গেল। আপনারা অনেক স্যাম্পল, আমি আরো অনেক স্যাম্পল দেখাবো, এটা তো ফার্স্ট ক্লাস, জাস্ট বোঝানোর জন্য দিয়ে একটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন রাইটিং এর ফরম্যাট। এখন এক্সামে আপনারা জেনারেল স্টেটমেন্ট, প্যারাফ্রেজ, অ্যান্সার স্টেটমেন্ট এরকম মোটা মোটা কালিতে লিখবেন নাকি ভিন্ন কালার পেন দিয়ে লিখবেন বলেন তো? কি দিয়ে লিখবেন? সিম্পল কালারে লিখলে হবে, আমরা যেভাবে লিখছি লেখা যাবে না, আমি বোঝানোর জন্য লিখছি। আপনারা এটা শুধু আমরা- উপর থেকে এইগুলো লিখবেন, আগে যা লিখছি এগুলো বাদ, এগুলো তো আপনাদের এই মানে আনসার পেপারে লেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা এবার এখানে হচ্ছে বডি প্যারাগ্রাফ, তো এটা আজকে বোঝাবো না, বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, তারপরে কনক্লুশন, এটা আজকে দিলে একটু বেশি বেশি হয়ে যাবে। আপনাদের ছোট একটা টাস্ক দিচ্ছি, দেখেন এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে যে একটা কোশ্চেন, সেই কোশ্চেনের ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা 3 স্টেপ কিভাবে ফলো করতে পারি। এইখানে দেখেন একটা কোশ্চেন দিচ্ছি,
এটা একটা কোশ্চেন। In the future, nobody will buy printed newspapers or books because they will be able to read everything they want online without paying. এই যে এতটুকু, এটা হচ্ছে কোয়েশ্চেন। তারপরে ইনস্ট্রাকশন হচ্ছে, to what extent do you agree or disagree with this statement? সবাই কি কোয়েশ্চেন বুঝছি আমরা? ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে, nobody will buy, কেউ কিনবে না, প্রিন্টেড নিউজপেপারস। প্রিন্টেড নিউজপেপারস মানে যে হার্ড কপি আমরা যেগুলো পড়ি আর কি, হাতে নিয়ে পড়ি, or books because, কেন কিনবে না? they will be able, তারা পারবে, to read, পড়তে। স্ক্রিনটা একটু স্যার যদি কাইন্ডলি জুম আউট, জুম বেশি তোমার হয়ে কিন্তু গেছে। আপনাদের ডিভাইস থেকে করা যায়। যে আমারটা একটু জুম বেশি, আপনারটা একটু জুম বেশি হয়ে গেছে। জুম ইন করব। ভালো হতো যে মিডিল আনলে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, এবার আসেন কি বলতেছে, ফিউচারে নাকি কেউ প্রিন্টেড বই টই কিনবে না, বিকজ দে উইল বি এবল টু রিড, কারণ তারা পড়তে পারবে এভরিথিং দে ওয়ান্ট, তারা যেটা চাবে অনলাইনে, উইদাউট পেইং, টাকা পয়সা ছাড়া, মানে ফ্রিতে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? এই কথাটার সাথে তুমি কতটুকু একমত বা দ্বিমত? এখন বলেন তো, উপরের কথার সাথে আমাদের একমত দ্বিমত হওয়ার জায়গা কোনটা? সেটা কি ফিউচারে মানুষ কিনবে না হার্ড কপি এটা, নাকি উইদাউট পে পড়তে পারবে না এইটা? কোন জায়গায় দুই একজন একটু বলেন কি বুঝছেন? স্যার এখানে এগ্রি করা যায় যে নেচারের জন্য এটা হার্মফুল হবে না। আমাদেরকে সাধারণত পেপার বানাতে হলে হচ্ছে গাছের লজিক ফল লাগে। মানে এগ্রি করতে চাচ্ছেন যে আমি এগ্রি করি ফিউচারে কিনবে না, ফিউচারে কিনবে না, তারা অনলাইনে সব পেয়ে যাবে, এটার জন্য এগ্রি, মানে পুরোপুরি এগ্রি করতে চাচ্ছেন, তাই তো? জি স্যার, সেই ক্ষেত্রে আরো হচ্ছে যে কিছু ডিসএগ্রির কিছু পয়েন্ট এখানে হচ্ছে দিতে হবে, বাট যদি হচ্ছে যে আমি এগ্রি করি তাহলে ডিসএগ্রি পয়েন্টও কিন্তু দেওয়া যাবে, কারণ এখানে টু হোয়াট এক্সটেন্ট মানে কতটুকু একমত, তাহলে আমি কিছুটা একমত কিছুটা দ্বিমত করতে পারবো। পার্শিয়ালি এগ্রি করা যাবে, পার্শিয়ালি এগ্রি করা যাবে, এইটা মনে রাখবেন। এইটুক দেখে টু হোয়াট এক্সটেন্ট, এই অংশটুকু হচ্ছে আপনার পার্শিয়াল, এই লাল অংশটুকু, এটা থাকলে পার্শিয়াল করতে পারবেন, করতেই হবে এমন না। আপনি চাইলে কমপ্লিটলি এগ্রি বা ডিসএগ্রি করতে পারেন, পার্শিয়ালিও করতে পারবেন এইটুক থাকলে। আর যদি শুধুমাত্র এইটুক থাকে তাহলে পার্শিয়ালি করতে পারবেন না, ঠিক আছে? আরেকবার বোঝান, মানে আমি পার্শিয়াল করতে পারবো কখন, কি থাকবে? এই যে লাল লেখাটুকু, টু হোয়াট এক্সটেন্ট, এই লাল লেখাটুকু যদি থাকে আপনি পার্শিয়ালি এগ্রি ডিসএগ্রি করতে পারবেন। মানে এটা কি বাধ্যতামূলক? আমি যদি কমপ্লিটলি এগ্রি বা ডিসএগ্রি করি তাতে সমস্যা হবে? এই সমস্যা। কিন্তু যদি এইটুকু না থাকে, ডু ইউ এগ্রি দিয়ে থাকে, তাহলে আপনি পার্শিয়াল করতে পারবেন না, আপনাকে যে কোনো এক সাইডে 100% যেতে হবে। স্যার পার্শিয়ালি নিলে আবার লেখার সময় স্টেটমেন্ট আমরা তখন আবার কি করব? ওই যে বডি প্যারা 1 দেখালেন যেভাবে, তাহলে বডি 1 এ লিখবেন হচ্ছে একটা সাইড, বডি 2 তে লিখবেন আরেকটা সাইড। কারণ বডি 1 লিখবেন হচ্ছে আপনি এই কথার সাথে কেন একমত, হ্যাঁ এগ্রিটা লিখবেন, এগ্রি, আর বডি 2 তে লিখবেন কেন ডিসএগ্রি। এইতো মানে পার্শিয়ালি হলে দুইটা দিতে হবে না স্যার? একটা হচ্ছে এগ্রি কেন, আর পার্শিয়ালি এগ্রি মানেই হচ্ছে কিছু নেগেটিভ বলবো, তার মানে হালকা কিছু নেগেটিভটা তুলে ধরতে হবে। রাইট। তাহলে আমরা কোশ্চেনটা কি বুঝলাম? স্যার বলেন। বলতেছেন শুনি না। পার্শিয়াল বিষয়টা কি? পার্শিয়াল বিষয়টা পার্শিয়াল মানে হচ্ছে কিছুটা, আংশিক, আংশিক, মানে আপনি কিছুটা একমত কিছুটা দ্বিমত, এটা হচ্ছে পার্শিয়াল। ওয়ান বডি 2 এগুলো কি উল্লেখ করতে হবে? বুঝি নাই, জোরে বলবো, সাউন্ডটা ক্লিয়ার না। বলতেছি যে বডি 1 অর্থাৎ বডি 2 এগুলো কি উল্লেখ করতে হবে?
না শুধু আলাদা লিখে গ্যাপ দিয়ে রাখতে হবে কোনটা? আচ্ছা শোনেন, আপনারা এখন ওই চাপটা নিয়েন না। আমি কিন্তু এখনো বডি লেখা শিখাইনি আপনাদের, হ্যাঁ, শুধু স্ট্রাকচার দেখাইছি। আপনারা এখন ইন্ট্রোডাকশনটা নিয়ে কাজ করেন। আপনাদের আজকে যে হোমওয়ার্কটা দিব সেটা হচ্ছে যে এটার ইন্ট্রো লিখবেন সবাই, 3টা পার্টে। একটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, আরটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, তারপরে অ্যানসার স্টেটমেন্ট। বডি 1 এ কি দিবেন, বডি 2 তে কি দিবেন, এটা আমি ডিটেইলস সামনে ক্লাসে বুঝাবো। কারণ এইটুক কি সবাই কোশ্চেনটা বুঝছি, বাংলাটা প্রবলেম থাকলে কোশ্চেন বুঝতে প্রবলেম থাকলে বলেন, না থাকলে স্যার আমরা নিজের মনের মধ্যে যেটা আছে সেইটা কিভাবে এখানে লিখবো, যেটা আমরা ভাবতেছি ওইটা কিভাবে ইংরেজিতে লিখবো, ওটা তো পারি না। এইটার স্ক্রিনশট নেন সবাই। স্যার পিডিএফটা দেওয়া যাবে না? পিডিএফটা দিব আপনাদের মডিউল শেষে, এখন না। পিডিএফ অনেক কিছু আছে, এখন দিয়ে দিলে তো আমার পড়ানোর জায়গা শেষ। আমি প্রতিদিন অল্প করে পড়াবো, স্ক্রিনশটটা দিব। আর টাইমই পাই না পড়া। যখন শেষ হবে তখন পুরো রাইটিং এর পিডিএফ আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? এখন এটা একটা স্ক্রিনশট নেন সবাই। তাহলে স্যার ওই যে কিছু ভোকাবুলারি আছে না, এই যে আমরা যেমন হচ্ছে ইন্ট্রোডাকশন পড়ালেন, ইন্ট্রোডাকশনের কিছু ভোকাবুলারি রিলেটেড দিয়ে দেন। ইন্ট্রোডাকশনের ভোকাবুলারি থাকে না, সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে শুরু বা এরকম কিছু করে এরকম। রাইটিং টাস্ক 2 তে এরকম সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে ভোকাবুলারি হয় না। রাইটিং টাস্ক I have some arguments about this thing. It is not a discussion stage, it's one kind of class. So I have, if someone want to know some things, it is IELTS preparation. So you just go to YouTube, another social platform such as ChatGPT, and at least you can get from their basic knowledge. It is not a one kind of discussion. It's one kind of. I am a job holder. I have to wake up in the early in the mornings every day. So if I sleep late night, so I cannot get up early in the morning. It's very difficult for me. So you have to manage. If you want to know some things, at least basic things, you have to. There are a lot of social platforms such as YouTube, the ChatGPTs, and Google Chrome. It's just you go there, write down their search bar. So a lot of information I can get at least. If there's many people ask you this kind of this is a useless question, so I think it's. হ্যাঁ, মানে আমিও একমত এই কথার সাথে। মানে আমি যদি শুরুতেই আপনাদের ভোকাবুলারি এটা মুখস্থ করেন দিয়ে শেখানোর জায়গাটা কিন্তু কমে গেল। আগে শিখাই কিছু, হ্যাঁ। আপনাদের রেডিমেড যেগুলো, এগুলো অনেক রিসোর্স, এগুলো আপনারাও অনলাইনে পাবেন, আমরাও দিতে পারি। কিন্তু বিষয় হচ্ছে কি, প্রথমে স্কিলটা নষ্ট করে ফেললে আপনার মানে লার্নিংটাকে তো আমি পঙ্গু বানাই দিলাম। এখনই মুখস্থ করার চিন্তা করবেন না। আপনাকে এখন আমি যেভাবে গাইড করতেছি, আপনি কষ্ট হইলে ওইটা একটু করেন। আপনার গাইডলাইনসটা খুবই ভালো লাগছে, কারণ আমাদের মনের ভাবটা ইংরেজিতে প্রকাশ করতে পারি না। দুই তিনজন একসাথে কথা বলতেছেন, আরেকবার দেখেন কোশ্চেনটা। স্যার আমি বলছিলাম আপনার যেভাবে গাইডলাইনটা চালু করছেন এবং এটাতে আমরা যেভাবে উপকৃত হচ্ছে, এখানে যদি আমরা আপনাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাই, তো আপনি যেই টার্গেট নিয়ে আসছেন আমাদেরকে যেই জায়গায় নক করার দরকার, এই জায়গাগুলো আপনি হারিয়ে যাবেন। এই কারণে আমাকে আপনারা এখন গাইড করেন না। আব্দুল হান্নান ভাই যেভাবে সুন্দর করে বলছেন, উনি ইংলিশে বলছেন, উনি আইএলটিএস হোল্ডার, অলরেডি 6 প্রাপ্ত একজন মানুষ। তারপরে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আসলে স্যার আমাদেরকে যেই দিকে নিলে আমরা সহজে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো, আপনি এই দিকটাই নিয়ে যাচ্ছেন, সুতরাং আমরা ইন্টারফেয়ার না করি। ধন্যবাদ স্যার। আমি তো এখন ইংরেজি মনের ভাবটাকে ইংরেজিতে প্রকাশ করতে পারি না, সুতরাং আমি কিভাবে ওটা করব? ইয়াসিন, আমরা বুঝি নাই, কি বুঝেন নাই? আমরা বলতে কে কে, আপনার সাথে কে কে আছে? ইয়াসিন ভাই আমি আছি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ইংরেজিটাকে এখনো মনের ভাবটাকে তো আমি এখন ইংরেজিতে ভালোভাবে প্রকাশ করতে পারি না, সুতরাং আমি ওটা কিভাবে আর কি মনের ভাব অনুযায়ী ওটাকে লিখবো? মনের ভাব প্রকাশ আমি একটু কথা বলতে চাচ্ছিলাম ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছি।
আচ্ছা, এই আর্গুমেন্ট গুলা আপনারা মানে যদি এখন একজন আরেকজনকে কাউন্টার দিয়ে দিয়ে বলেন, অনেক কথা হবে, ক্লাসের বাইরের কথা এগুলা। না না আপনাদের স্যার, আমার আমি সাথে গতকালকেও ক্লাস করছি, আজকেও ক্লাস করছি। এখানে মনে হচ্ছে যে ফার্স্ট ক্লাসে আমি আইএলটিএস 7 পাবো অথবা ব্যান্ডেজ করে 8 উঠায় ফেলবো। মানে আমার গতকালকে আর আজকের অবজারভেশনে যা মনে হচ্ছে, আমি আমার এখন রাইটিং এর ফার্স্ট লেসনে আছি। আমাকে এখন আমি কোশ্চেন করতেছি যে আমি কিভাবে ব্যান্ডেজ করে 8 উঠাবো, আমি এখনো প্যাটার্নই জানি না। তো এই জিনিসগুলো আমাদেরকে ক্লাস শুরুতে বলে দেওয়া হলো যে আপনারা টিচারকে কোঅপারেট করেন, তাহলে টিচার আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতে পারবে। তো আমি দেখি ক্লাসের চেয়ে আমাদের কোশ্চিন অনেক বেশি হয়। আমাদের তো সকালে অনেকেরই অফিস থাকে, যেমন একজন ভাই বললেন অনেকেরই অফিস থাকে। তো আমরা তো শুধু ক্লাসে যতটুকু ইম্পর্টেন্ট টপিকস আছে সেটুকুর জন্যই জয়েন করি। তো ঘন্টার পর ঘন্টা যখন দেখা যাচ্ছে যে আমাকে কোশ্চিনই শুনতে হচ্ছে, তো তখন আমার কাছে মনে হয় যে আননেসেসারি ক্লাস, তখন মনে হয় যে আমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো যদি আমরা টিচারকে কোঅপারেট না করি, আমি যতক্ষণ কোশ্চেন করতে চাবো টিচার আমার বাধ্য ততক্ষণ কোশ্চেন নিতে বাধ্য। আমরা যদি কোঅপারেট না করি, আমরা কোশ্চেন করতেছি ইন্ট্রোডাকশনের কি কয় ভোকাবুলারি পার্ট, আমাদেরকে তো বলে দেওয়া হয়েছে গতকালকার ক্লাসে, সুন্দর মতো বলে দেওয়া হলো যে আপনাদেরকে এই জায়গা থেকে এভাবে এভাবে ভোকাবুলারি পড়তে হবে। এই জিনিসগুলো যদি আমরা শুরু থেকে বলি, তাহলে তো মনে হচ্ছে যে আমার আগামীকাল আইএলটিএস এর এক্সাম, আমি আজকে কোচিং এ ক্লাস করতে আসছি। হ্যাঁ, ঠিক আছে। আমি আপনারা যারা বক্তব্য দিচ্ছেন মোটামুটি আমার বক্তব্যটা এরকমই, মানে শুরুতেই আপনারা স্পুন ফিডিং এর জন্য আমাকে ইয়া করবেন না। আপনাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে, এখন শুরুতেই যদি আপনারা মানে মনে করেন খুব সহজ, তাহলে আমি বলবো যে এটা রং প্লেস। আমি যেভাবে আপনাদেরকে দিচ্ছি এটা আপনাদের স্কিল ডেভেলপ করবে। এট দ্য এন্ড অফ দ্য মডিউল, এন্ড অফ দ্য কোর্স, আপনাদের প্রিপারেশনে যে ঘাটতি থাকবে ওই জায়গায় গিয়ে আমরা আপনাদেরকে সাপ্লিমেন্টারি দিব। শুরুতেই যদি আপনাকে আমি বলি যে আপনার মানে এখন থেকেই আপনি শুধু ট্যাবলেট খাবেন আর মানে আপনার সুস্থ হয়ে যাবেন, তাহলে তো আপনার ট্যাবলেট খেয়ে সারা জীবন কাটানো লাগবে, আপনার তো আর হেলদি লাইফস্টাইলটা হবে না। হোমওয়ার্কের কোশ্চেনটা আরেকবার দেন। হ্যাঁ, এখন এই পুরো জন্য লিখতে পারি নাই। আপনাদেরকে আজকে পড়া দিচ্ছি শুধুমাত্র ইন্ট্রোডাকশনের 3টা পার্ট, জেনারেল স্টেটমেন্ট, প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, অ্যান্সার স্টেটমেন্ট। এখন এইটাকে আমি আবার বুঝাবো হোমওয়ার্ক দেওয়ার আগে। আপনারা এই স্ট্রাকচারটাকে যে যেখানে লিখে দিছি এটা কি করেন, ছবি নেন, স্ক্রিনশট নেন। এবার কোশ্চেনে যাচ্ছি, যেটা থেকে হোমওয়ার্ক দিচ্ছিলাম ওইটাতে যাচ্ছি। আচ্ছা, এইটার একটা স্ক্রিনশট নেবেন যে এটাতে কিভাবে কোশ্চেনকে জেনারেল স্টেটমেন্ট, প্যারাফ্রেজ এবং আনসার স্টেটমেন্ট দিয়ে লেখা হয়েছে, এটা স্ক্রিনশট নেন। ওকে স্যার, আইএলটিএস বুক কত? এটা জি, আইএলটিএস কত নাম্বার বুকে? এটা লেকচার ম্যাটেরিয়াল থেকে ভাই, এটা আইএলটিএস এর কোনো বই থেকে ঠিক জানি না। এইগুলো তো কোনো আইএলটিএস এর বইতে সাজানো। স্যার উপরে স্ক্রিনশটটা নিতে পারেন না স্যার, এটা একটু হোল্ড করেন উপরেরটা স্যার, ইন্ট্রোডাকশনটা স্যার। এটা 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 জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। এবার কোশ্চেনে আসি এবং এটা কিভাবে লিখবেন বলে দিচ্ছি, দাঁড়ান। এইটার স্ক্রিনশট নেন, এটা আমি আপনাদেরকে এসে দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন কোশ্চেন। এবার এটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন দেখেন, এখানে টপিকটা কি নিয়ে, ফিউচারে মানুষ প্রিন্টেড বই পড়বে না অনলাইনে পড়বে, এটা নিয়ে আর্গুমেন্ট, পক্ষে বিপক্ষে, এটা নিয়ে লিখতে বলছে, তাই তো? এখন এই পুরো টপিকটা মূলত কি নিয়ে, মূল বিষয়টা কি বলেন? মূল বিষয় কি অনলাইন নাকি অফলাইন? এটা হচ্ছে নিউজ পেপার মূল বিষয়। মূল বিষয় অনলাইন স্যার, অনলাইন। অনলাইন নাকি অফলাইন, না নিউজ পেপার না বুক? মূল টপিকটা কি? নিউজ পেপার। অনলাইন পড়াটাই হচ্ছে মূল বিষয়।
এটা আমি অনলাইনে নাকি অফলাইনে কোনটা বেটার হবে এটা This one is printed newspaper. বইনি Printed newspaperটা চলবে কি চলবে না? যতক্ষণ না আপনি মূল টপিক ধরতে না পারবেন ততক্ষণ জেনারেল স্টেটমেন্ট দিতে পারবেন না। এখানে অনলাইন হবে প্রিন্টেড নিউজপেপার রিডিং এখানে আর্গুমেন্ট, এবার থামেন বুঝছি, এখানে আর্গুমেন্ট হচ্ছে অনলাইন আর প্রিন্টেড, এই দুইটার মধ্যে অনলাইন আর প্রিন্টেড ভার্সন অফ নিউজপেপার আর বুকস, এটা নিয়ে আর্গুমেন্ট। বাট মূল বিষয়টা হচ্ছে রিডিং, এটা কেউ বলতে পারেন নাই, খেয়াল করে দেখেন মূল বিষয়টা রিডিং। এখন এই রিডিং এর মোড অফ রিডিং নিয়ে আর্গুমেন্ট, রিডিংটা অনলাইনে চলে যাবে অফলাইনে আর থাকবে না, এটা নিয়ে আর্গুমেন্ট। কিন্তু মূল আলোচনার বিষয়টা হচ্ছে রিডিং, সেটা অনলাইনে হবে না অফলাইনে হবে। এখন আপনি জেনারেল স্টেটমেন্ট বানাবেন এই রিডিং দিয়ে। আরেকটু সহজ করে দেই, রিডিং এর সাথে যেটা কানেক্ট করবেন সেটা হচ্ছে বুকস আর নিউজ পেপারস, এইটাকেও আনতে পারবেন যে বই পড়া আর নিউজ পেপার পড়া, বই বা নিউজ পেপার পড়া এটা মানুষের জন্য জরুরি একটা জিনিস, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, এটা আর্গুমেন্ট। মূল বিষয়টা রিডিং, এবং কি রিডিং, নিউজ পেপার নাকি বুকস, সরি নিউজ পেপার এবং বুকস, এইটা নিয়ে একটা জেনারেল স্টেটমেন্ট তৈরি করতে হবে। তারপরে কোশ্চেন প্যারাফ্রেজ করতে এসে এটাকে ভাঙবেন, এরপরে আপনি কতটুকু এগ্রি কতটুকু ডিসএগ্রি ওইটাকে আনসার স্টেটমেন্টে দিবেন। বুঝাতে পারছি? কেউ না বুঝলে বলেন। স্যার একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যে জেনারেল স্টেটমেন্টটা লিখবো একটা কোশ্চেনে তার হচ্ছে মেইন যে পয়েন্টটা ওইটা ধরার কোনো উপায় আছে, মানে প্রিপোজিশন বা কোনো কিছু ইউজ করে? যেখানে আপনি যে রিড কথাটা বললেন, নিউজপেপার বুকস বললেন, এটা তো এখন বুঝতে পারলাম, কিন্তু অন্য সময় হ্যাঁ বলতেছি না, এটা গ্রামারের কোনো প্রিপোজিশনের পরে না ইন্টারজেকশনের পরে না মাইকেল জ্যাকসনের আগে, এটা নাই। কি আছে? মিনিং বোঝা। আপনাকে আমি দুইটা উদাহরণ দিই, আপনি নিজেই বুঝবেন। আমি একটা কোশ্চেন বলতেছি, শুনেন। মোবাইল ফোন নিয়ে আপনার একটা কোশ্চেন। সাম পিপল থিঙ্ক মোবাইল ফোন is a blessing for us, some people think it is harmful for people. এখন বলেন তো এই কোশ্চেনের মধ্যে মূল টপিকটা কি? হার্মফুল নাকি গ্রেটফুল, কোনটা? না ব্লেসিং? মোবাইল ইউজিং মোবাইল ফোন, মোবাইল ইউজিং মোবাইল ফোন নিয়ে আপনি একটা জেনারেল স্টেটমেন্ট বানাবেন। ভালো নাকি খারাপ ওইটা আর্গুমেন্ট, কিন্তু আপনার মূল টপিক কি? মোবাইল ফোন। আচ্ছা এবার বলি যে কেউ কেউ পছন্দ করে অনলাইন শপিং করতে, কেউ কেউ পছন্দ করে অফলাইন শপিং করতে। ডিসকাস বোথ ভিউজ, গিভ ইউর অপিনিয়ন। বলেন তো আপনার টপিক কি? শপিং। শপিং করা, অবভিয়াসলি শপিং। অনলাইন অফলাইন এই দুটো কি আর্গুমেন্ট? আপনার মূল বিষয় শপিং করা। ওকে, আবার বলি মোবাইল ফোনের ভালো দিকগুলো কি, মোবাইল ফোনের খারাপ দিকগুলো কি? আপনারা বললেন মোবাইল। এই মোবাইলটাকে আবার একটা বড় হেডলাইনে আনা যায়, সেটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজি নিয়ে আপনি একটা জেনারেল স্টেটমেন্ট দেন, মোবাইল ফোনকে অটোমেটিকলি কভার করে দিবে। টপিক আসছে কেউ পছন্দ করে গরুর গোশত খাইতে, কেউ পছন্দ করে চিকেন খাইতে। বলেন তো এই দুইটার আমাদের জেনারেল স্টেটমেন্ট কি হবে? খাওয়া, আচ্ছা ফাস্ট ফুড আমাদের ইমিউন সিস্টেমকে নষ্ট করতেছে, মানুষকে অসুস্থ বানাচ্ছে। ফাস্ট ফুডের প্রতি মানুষের আকর্ষণের কারণগুলো কি এবং এর সলিউশন গুলো কি? এবার বলেন তো কি হবে টপিক জেনারেল স্টেটমেন্ট? ফুড হ্যাবিট। ধরা যাচ্ছে না? আপনি যখন সেন্স ধরে ফেলবেন তখন আপনাকে আমার কিচ্ছু মুখস্থ করানো লাগবে না। আপনি যখন মাছ ধরা শিখবেন তখন আপনার আমার মাছ কিনে দেওয়া লাগবে না, আপনি প্রতিদিন মাছ ধরে খাইতে পারবেন। আর আপনি যদি মাছ কিনে দিই, আপনার মাসে একদিন কিনে দিতে পারবেন। কিন্তু যদি মাছ ধরা শিখাই দেই, আপনি প্রতিদিন মাছ ধরতে পারবেন। কোনটা ভালো বলেন? শেখানো স্যার, মাছ ধরা শিখাই দিবেন, প্রতিদিন কিনে দেওয়াটা তো সুবিধাজনক না। তাহলে এটা বুঝাতে চাচ্ছি, প্রথম ক্লাসে আমার কাছে আপনারা এই জিনিসগুলো এক্সপেক্ট করবেন না।
আমি চাই আপনাদের শিখাইতে থাকি, যেখানে গিয়ে আটকাবো ওইখানে আপনাদের হেল্পলাইন দিব। এখন এইটার শুধুমাত্র ইন্ট্রোডাকশন, জেনারেল স্টেটমেন্ট প্যারাফ্রেজ করবেন, ওই যে স্যাম্পলের আপনাদেরকে স্ক্রিনশট পাঠাইছি ওইটা দেখে দেখে চেষ্টা করবেন প্যারাফ্রেজ করার, সিনোনিম দিয়ে দিয়ে, তারপরে আনসার স্টেটমেন্ট দিবেন। এইটুক লিখে সবাই আগামী এই ক্লাসে এসে ওটা লিখে রাখবেন আপনাদের কি বলে এটাকে হোয়াটসঅ্যাপে বা কোনো নোটসে, এখানে এসে এই যে চ্যাট বক্সে সাবমিট করবেন। ওকে, ক্লিয়ার সবাই? আগামী ক্লাসে আমরা বডি 1 কিভাবে লিখবেন, বডি 1 2 একই স্ট্রাকচার ডিটেইলসে এর বাকি অংশ নিয়ে কাজ করব। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি। কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার ক্লাস ভাই আমার একটা কোশ্চেন ইমেলে দিবেন না? একজন ভাই সোহাগ ভাই স্যার বলছেন, বলেন। ক্লাসটা রেকর্ডিং ইমেলে দিবেন না স্যার? হ্যাঁ রেকর্ডিং পেয়ে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাদের গুগল ক্লাসরুমে রেকর্ড করতে হবে। রফিক স্যারের সাথে আপনারা কন্টাক্ট করলেই পেয়ে যাবেন যদি কেউ খুঁজে না পান গুগল ক্লাসরুমে। আমি বলছিলাম আমি তো মনের ভাবকে ইংরেজিতে প্রকাশ করতে পারি না, সুতরাং আমি ওটা কিভাবে লিখবো এইটা আর কি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যদি কেউ ইংলিশ লিখতেই না পারি আমরা, যারা সেন্টেন্স বানাইতে পারবো না, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড, এই জায়গায় যাদের প্রবলেম, তারা আসলে আইএলটিএস এর লেকচার ক্লাস করে কোনো বেনিফিট পাবেন না। তাদের বেসিক ক্লাস করতে হবে। আমাদের ওই যে আপনার গ্রামারের একটা ক্লাস আছে, হ্যাঁ, বেসিক রাইটিং এর গ্রামারের ক্লাসগুলো, ওই ক্লাসগুলো আগে করতে হবে তাদের। সাবজেক্ট, ভার্ব, টেন্স, এই গ্রামার গুলো শেখায় ওখানে। ওইটা ঠিক না হওয়া পর্যন্ত এখানে এসে হুট করে তো জেনারেল স্টেটমেন্ট আপনাকে আমি আইডিয়া দিলাম, কিন্তু সেন্টেন্সটা আপনার তৈরি করতে হবে। যাদের এই জায়গায় প্রবলেম আছে তারা ওই বেসিক ক্লাসগুলো আগে করে।